হ্যালো, কেমন আছেন? ভালো আছে। শুভ সন্ধ্যা। আমি রাজীব আহমেদ, প্রেসিডেন্ট ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাব। ওকে, আরেকজন আছে আমাদের সঙ্গে, মোহাম্মদ খায়রুল আলম। আমি এনডিস প্রাইভেট লিমিটেডে আছি। এনরিচ এনডিস প্রাইভেট লিমিটেড প্রাইভেট লিমিটেডে আছেন। তো আজকে বুঝতে পারছি কি নিয়ে আড্ডা বুঝি চলবে, আর সেটা আমাদের আড্ডা থাকলে ধীরে ধীরে বুঝে যাওয়া। যেহেতু আমরা একটু আগেই বইমেলা থেকে ফিরে আসলাম, বইমেলা নিয়ে একটু টুকটাক প্রশ্ন করতে চাই। বইমেলা এবার গেছেন দুজনে? জি। আপনি গেছেন কবার? জি, আমি একবার গিয়েছি। বই তো নিশ্চয়ই কেনা হয়েছে। জি। কি কি বই কিনলেন? আমি যে বই কিনেছি এটা শুনলে অনেকে হাসবেন, সেবা প্রকাশনী থেকে। গোয়েন্দা সিরিজ না, কিশোর ক্লাসিক। কিশোর ক্লাসিক, ওয়াও। হাসবো কেন? মানে আমার মতো বয়সে আসলে কিশোর ক্লাসিক পড়ে না তেমন। না না না, এটা কিন্তু পড়ার কিন্তু কোনো বয়স নাই। আমি ছোটবেলায় পড়েছিলাম, পরে আমি হঠাৎ করে এই 1 বছর আগেই আমি হঠাৎ করে যখন পড়ছিলাম না, আমার অন্যরকম একটা দোলা দিচ্ছিল মনে। সো এটা বোধহয় বইয়ের বোধহয় কোনো বয়স থাকে না, পাঠকের থাকে হয়তো পার্টিকুলার এই বয়সে সেই বয়সে থাকে, কিন্তু এটাতে বুড়ো বয়সে যে পড়া যাবে না, কিন্তু জোয়ান বয়সে বইটা পড়া যাবে না। হয়তো আমাদের বাধ্যবাধকতা থাকে ছোটবেলায় বড়দের বইটা পড়া যাবে না, কিন্তু বড় হওয়ার পর বোধ হয় না কোনো বিধিনিষেধ থাকে। আপনি গিয়েছেন রবিন ভাই? আমি যেখানে থাকি বোঝেন ঠেলা কি অবস্থা। আমাকে হয়েছে ওর আসাদের ওই বইমেলার হালচাল শুনে আসলে পুরো মজাটা এখান থেকে এনজয় করতে হয়। বোঝেন কি অবস্থা, কারণ যখন আমার সময় যাওয়ার সময়টা তখন বইমেলা শেষ। আচ্ছা ভাই, আপনি গেছেন? হ্যাঁ, গিয়েছি। আসলে বইটা কেনা ওইভাবে হয় না আর কি, সময় পাইনি, অল্প সময়ের জন্য গিয়েছিলাম। কিনে নিশ্চয়ই দিয়েছেন কাউকে? না না, আসলে খুব অল্প সময়ের জন্য গেছিলাম। তাহলে 21 তারিখ সবে, আর এটা লিপিয়ার 29 তারিখ পর্যন্ত চলবে, অবশ্যই নিশ্চয়ই যাওয়া হবে। ওকে টেলিসেনার, আজকে আমরা যে দুজন আমাদের সঙ্গে গেস্ট আছেন তাদের সঙ্গে গল্প করছি আড্ডাবাজিতে। আজকে যে বিষয়টা সব থেকে বেশি প্রাধান্য পাবে সেটা ই কমার্স। তো ই কমার্স দিয়ে আমরা এই দুজনের সঙ্গে কথা বলতে চাই। আর সময় এখন এক্স্যাক্টলি 6:36। আর ই কমার্সের বাংলাদেশের কার্যক্ষেত্রটা কেমন, কি পর্যায়ে আছে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। সেটাই প্রথম প্রশ্ন হিসাবে আমি দুজনের কাছে একটু করতে চাই যে বাংলাদেশে ই কমার্সের বর্তমান অবস্থা সম্পর্কে একটু জানতে চাইবো, এবং আগামী 5 বছরে ই কমার্সের বাজারটা আপনারা কিভাবে দেখছেন কিংবা কেমন হতে পারে সেই ব্যাপারগুলো একটু জানতে চাইবো ই কমার্স সম্পর্কে। জি, ধন্যবাদ রবিন ভাই। তো সবার আগে আজকে 21শে ফেব্রুয়ারি এবং ভাষা সাহিত্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং ই কমার্স আজকে বাংলাদেশে একটা পর্যায়ে চলে আসছে, খুব নতুন কিছু। এটি যদিও শুরু হয়েছিল আসলে 99-2000 সালের দিকে, কিন্তু সেই সময়টাতে বাংলাদেশে আপনার ওই অনলাইনে কেনা বেচা বা অনলাইনে লেনদেন অবৈধ ছিল। অনলাইনে টাকা পয়সার লেনদেন বা ক্রেডিট কার্ড সবকিছু অবৈধ ছিল, এবং তখন অবকাঠামো ছিল না। এর মধ্যে চেষ্টা শুরু হয়েছিল 2012 সালে, মানে প্রায় 12-13 বছর ধরে এইভাবেই চলে। 2012 সালে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নীতিমালা উদার করে দেয় এবং এরপর থেকে সত্যিকারের যাত্রা শুরু হয়। আর 2014 সালে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করি নভেম্বর মাসে, এবং এই মুহূর্তে আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যেই রয়েছে 340টি কোম্পানি ই কমার্স, যারা অনলাইনে সেটা ওয়েবসাইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কেনাবেচা করছে। আর 5 বছরের মধ্যে এটি অনেক বড় হবে। এবং কেন বড় হবে? কারণ ই কমার্সে আপনার যে কোনো পণ্যের কেনাবেচা করা যায়। অন্যান্য খাতে যেমন যেটা গার্মেন্টস খাত, রেডিমেড গার্মেন্টস, সেখানে শুধু গার্মেন্টস নিয়ে কাজ হচ্ছে, এটা রিয়েল এস্টেট শুধু জমি জমার কেনাবেচা হচ্ছে। কিন্তু ই কমার্সে যে কোনো প্রোডাক্টিভ বা সেবায় বিক্রি, পণ্য বা সেবা বিক্রি হতে পারে যে কোনো সময়। এবং মানে এই সম্ভাবনাটা ই কমার্স সম্ভাবনাটা অনেক অগ্রগণ্য এবং সম্ভাবনাময়। জি, এবং এটা মানে বোঝার জন্য আমাদের আমেরিকা যেতে হবে না, পাশের দেশ ভারতের দিকে তাকালেই দেখা যাবে। ভারতে যদি আপনি টেলিভিশনের বিজ্ঞাপন দেখেন, হয়তো 10টার মধ্যে 3টা বা 4টাই হচ্ছে ই কমার্স সংক্রান্ত, অনলাইন শপিং সংক্রান্ত বিজ্ঞাপন। আচ্ছা 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 আচ্ছা, সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে 5 বছর না হলে 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির এটি সবচেয়ে বড় খাত হবে, এবং এটি গার্মেন্টসের থেকে অনেক বড় হবে। গার্মেন্টস শিল্প থেকে এটা একটা বড় পর্যায়ে বড় হবে, চলে যাবে। ওকে, বর্তমান অবস্থাটা কি আছে আমি আবার একটু জানতে চাই আপনার কাছ থেকে। বর্তমান অবস্থাটা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান অবস্থা এখনো খুব মানে বড় বা আশাবঞ্জক আমি এমন বলবো না। এই মুহূর্তে বেশ কিছু সমস্যা রয়েছে, তাই আমাদের এই সেক্টরটি এখন অনেক ছোট সেক্টর। এটার একটা বড় কারণ হচ্ছে যে বড় যে বাংলাদেশের কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো এখনো তাদের উৎপাদিত পণ্য ও সেবা অনলাইনে এখন পর্যন্ত ওইভাবে আনেনি বা আনতে পারেনি। সেটা অনেক কারণ থাকতে পারে। একটা বড় কারণ হচ্ছে তারা এখনো এই সম্ভাবনাটা উপলব্ধি করেনি। আচ্ছা, কিন্তু এটা খুব দ্রুত বদলে যাবে, কারণ সারা পৃথিবীতেই এখন অনলাইনে সবকিছু চলে আসছে, কেনাবেচার যে ব্যাপারটি। তাই বাংলাদেশে ওইটি হবে এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে খুব ভালো আমি সেটা বলবো না,
এই মুহূর্তে আমরা বেশ কিছু সমস্যা রয়েছে। একটা সমস্যা হচ্ছে মানুষ আসলে অনলাইনে কেনা বেচায় ট্রাস্ট বা বিশ্বাস করতে পারে না, কারণ হচ্ছে এখনো আমরা দোকানে গিয়ে জিনিসটা দেখে, রং দেখে, দামাদামি করে কিনতে অভ্যস্ত। হাতে ধরে আসলে হাতে ধরে কেনাকাটা করতে অভ্যস্ত। এই যে মাইন্ডসেটটা বা মন মানসিকতা পরিবর্তন দীর্ঘদিনের একটা অভ্যাসের একটা হয়ে ব্যাপার। গেছে, এটা একটু সময় লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডেলিভারি, যেটা কুরিয়ার সার্ভিস, এটা এখনো সমস্যা রয়েছে। কারণ আমরা ওই একটা পণ্য অর্ডার আসার পরে দেখা যায় যে মানে ঠিক সময়ে যাচ্ছে না, ক্রেতারাও যখন ঠিক সময় পাচ্ছে না, তখন তারাও এটার উপর এক ধরনের নেতিবাচক চিন্তা আসে যে আমি আসলে অর্ডার দিলাম, আমি কি আদৌ পাবো কিনা, আমি তো পে করে দিয়েছি, আমি সো এটা কি ধাঁধাবাজের খপ্পরে পড়বে কিনা, হ্যাঁ এই ধরনের প্রতারণা হবে কিনা। কিছু ক্ষেত্রে যে প্রতারণা হয় না তাও না, হচ্ছে, বিশেষ করে ফেসবুক নির্ভর ব্যবসাতে। তো এইসব কারণে এখনো আমরা স্ট্রাগল করছি, এখনো সংগ্রাম করছি, কিন্তু আশা করি আগামী বছরে 2016-এর মধ্যে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যাগুলো যেগুলো আসলে এখন চিহ্নিত অবস্থায় খুব বড় সমস্যা যেগুলো মনে হচ্ছে, আমরা আশাবাদী এই বছরের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। 2017 এবং 2018 খুব মানে ই কমার্সের একটা জোয়ারে বছর আসবে, এবং আলিবাবা চলে আসছে এমন খবর পত্রিকায় আমরা অনেকেই দেখেছি। অ্যামাজন, ইবে, ভারতের ফ্লিপকার্ট, প্রায় সবাই 2018 সালের মধ্যে বাংলাদেশে চলে আসবে। ওকে, লিসেনার, এই মুহূর্তে আমরা হচ্ছে ই কমার্স নিয়ে যার সঙ্গে কথা বলছি। তিনি হচ্ছেন ই ক্যাবের প্রেসিডেন্ট রাজীব আহমেদ। তাকে আমি একটা ছোট করে প্রশ্ন করতে চাই উনার সম্পর্কে। উনি হচ্ছে কিভাবে এই ই ক্যাবের সঙ্গে উনি সংশ্লিষ্ট হয়েছেন, কিংবা হয়ে এখন অব্দি কাজ করছেন, তার কাজের পরিসরটা একটু ডিটেলে জানতে চাইবো, কিন্তু একটা ছোট ব্রেক শেষ করে এসে আমরা এটা জানতে চাই। আর তোমরা সঙ্গে থাকো, লিখে পাঠাও তোমার হচ্ছে আজকের দিনে যে কোনো গল্প, ঘটনা, কোথায় যাচ্ছ, বইমেলা, ইনফ্যাক্ট তোমার যা হয়েছে কিনা। একজন আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া তুমি কি বইমেলায় গিয়েছো? আমি ভাষা হতো। ওকে, থাকো সঙ্গে, আমরা ফিরছি একটু পরে ছোট্ট একটা ব্রেক শেষ করে। আবির, তোমার বন্ধুরা এসেছে। কিরে তোরা কেন খেলা দেখতে যাবি না? মজা নিচ্ছিস? দেখছিস না হাত পা ভেঙে বিছানায় বসে আছি, খেলা দেখতে যাব কিভাবে? উফ আবির, তুই না সব সময় বেশি কথা বলিস। এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। টিভি? আতাশি টিভি। কিন্তু কেন? খেলা দেখবো, তাও তোকে ছাড়া। সে আবার হয় নাকি? PC monitor superior image quality, 4 picture mode, Dolby digital sound এবং wide viewing angle সমৃদ্ধ আতাশি টিভি দেখার এক্সপেরিয়েন্স কে নিয়ে যায় বাস্তবতার সবচেয়ে কাছাকাছি। আতাশি টিভি নিটল ইলেকট্রনিক্সের একটি পণ্য। Radio Next 93.2 FM. জানালায় করণের দুঃস্বপ্ন আসে তেরে, কিছুই নেই হারাতে বাকি। শেষমেশ সব এমন হবে ভেবেছি লোকে কবে, রাত পুরবে আশা। শুধু চলে তোমার, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। এই চোখ শুধু চলে তোমার, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। জানালায় কড়ানের দুঃস্বপ্নরা আসে তেরে, কিছুই নেই হারাতে বাকি। যদি সব ফিরে আসে,
সুখগুলো যদি পাশে বসে, দিনগুলো কি আসবে ফিরে? তার চেয়ে ভালো হৃদয় থেকে মুছে ফেলো, পারবে কি থাকতে দূরে? এই চোখ শুধু চলে তুলো, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। এই চোখ শুধু চলে তুলো, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। ভুল জানালায় কড়া নেড়ে দুঃস্বপ্নরা আসে তেরে, কিছুই নেই হারাতে বাকি। আধার গুলো নেমে এলে দিনের আলো ফেরে ঘরে, আধার চোখে যায় না দেখা। অতীতটাকে ভুলে গিয়ে আকাশ নীলে মন ডুবিয়ে, সীমানাটা যায় না দেখা। এই চোখ শুধু চলে তুলো, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। এই চোখ শুধু চলে তুলো, শেষ কি হবে ভেবে বলো, অসহায় তুমি নিজে। ভুল জানালায় কড়া নেড়ে দুঃস্বপ্নরা আসে তেরে, কিছুই নেই হারাতে বাকি। ভালোবাসা মানে অযথা আবেগের পাগলামি। দুজনে মিলে স্বপ্ন দেখা আর স্বপ্নটাকে বিশ্বাস করা। ভালোবাসা মানে বন্ধুত্ব, সমঝোতা, যেটা অন্য কারোর সাথে হয় না। ভালোবাসা এটার আবার কোনো ডেফিনেশন হয় নাকি ব্যান? আসলেই তো ভালোবাসা ব্যাপারটা আসলে কি? প্রতিটা মানুষ যেমন আলাদা, তেমনি মানুষের ভালোবাসার সংজ্ঞাও আলাদা, ভালোবাসার গল্পগুলো আলাদা। রেডিও নেক্সট জানতে চায় আপনার সেই ভালোবাসার গল্পটি। ভালোবাসাকে ঘিরে আপনার ভাবনা আর গল্পগুলো রেডিও নেক্সটের সঙ্গে শেয়ার করতে চাইলে আপনার গল্পটি ছোট্ট করে লিখে মেইল করুন ob@radionext.fm এই অ্যাড্রেসে। আর আপনার ভালোবাসার মানুষটিকে সঙ্গে নিয়ে চলে আসুন আমার শো অতঃপর ভালোবাসা, প্রতি শনিবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত। আমি রবিন অতঃপর ভালোবাসা নিয়ে অপেক্ষায় থাকবো শুধুমাত্র আপনারই জন্য। সাথে গল্প আর টাকা। Radio Next 93.2 FM.
সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সবাই ভাবনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা আসে দিশে দিশে বেড়ায় কাতরে মরিচিকা ধরিতে যায় মরু প্রান্তরে মরিচিকা ধরিতে যায় মরু প্রান্তরে মরিচিকা ধরিতে যায় মরু প্রান্তরে ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে Radio Next 93.2 FM. অলরাইট, সবাইকে আমরা স্বাগত। এমআইবি তে কি অবস্থা বলতো? আর আজকে আমরা হচ্ছে এমআইবি তে আড্ডাবাজি যে বিষয়টা নিয়ে করছি, যাদের সঙ্গে করছি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ই কমার্সের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ অবস্থা কি হচ্ছে, এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক ব্যাপার স্যাপার এর সঙ্গে হচ্ছে সংশ্লিষ্ট আছে। সবকিছু নিয়ে চলছে এমআইবির এই মুহূর্তের আড্ডা ই কমার্স নিয়ে। যেটা আমরা বলছিলাম যে তখন হচ্ছে ই ক্যাব, ই ক্যাবের হচ্ছেন প্রেসিডেন্ট আর রাজীব আহমেদ আজকে আমাদের সঙ্গে আছেন। এনট্রেক থেকে হচ্ছে আরেকজন আছেন, এনরিচ থেকে খায়রুল আলম। তো আমরা গল্প শুনছিলাম তাদের ই কমার্স নিয়ে এবং সেই সঙ্গে ই ক্যাবের যাত্রা, ই ক্যাব নিয়ে সম্পর্কে সঙ্গে ই ক্যাবের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার গল্পটা একটু জানতে চাই। আচ্ছা, ই ক্যাব শুরু হয় হচ্ছে আপনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 2014 সালের নভেম্বর মাসে 8 তারিখে প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে। আমরা কাজ শুরু করি জুন মাসের 4 তারিখ থেকে, এবং এটি একটি ট্রেড অ্যাসোসিয়েশন। যেমন বিজিএমই গার্মেন্টস সেক্টরের জন্য, রিয়েল এস্টেট এর জন্য রিহ্যাব, সফটওয়্যার খাতের জন্য বেসিস, ওরকম আমরাও ই কমার্স সেক্টরের জন্য হচ্ছে ই ক্যাব। তো যাত্রা শুরু এভাবেই হয়েছিল। আমরা কয়েকজন মিলে উদ্যোগ নেই, এবং তার মধ্যে রয়েছে কম্পিউটার জগৎ থেকে তমাল, তারপরে আরো বেশ কয়েকজন ছিল। তো আমরা প্রথমে কয়েকজন মিলে একত্রিত হয়ে চিন্তা করি যে আসলে এই একটি বাংলাদেশের ততদিনে প্রায় 100 মতো ই কমার্স ওয়েবসাইট হয়ে গেছে, ফেসবুকে 1000 পেজ হয়ে গেছে। তো মনে হলো যে একসঙ্গে একটা অ্যাসোসিয়েশন করে কাজ করার মানে পালা এসেছে। এবং অ্যাসোসিয়েশন মানে হচ্ছে কি অ্যাসোসিয়েট হওয়া বা যুক্ত হওয়া, একত্রিত হওয়া। সেই চিন্তা থেকে আমরা ই ক্যাবের যাত্রা শুরু করি। আর আমার
ব্যক্তিগত জীবনে যেটা আপনি এর আগে প্রশ্ন করেছেন যে আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমি লেখাপড়া করে, আমার ঢাকাতেই জন্ম, লেখাপড়া করেছি আমি ম্যাট্রিক 1990 সালে উইলসিল ফ্লাওয়ার কাকরাইল, ঢাকার কাকরাইলে বাংলা মিডিয়ামে। তারপরে নটরডেম কলেজে এইচএসসি, দুইটাই ছিল আর্টসে। এরপরে ঢাকা ইউনিভার্সিটির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে আমি ভর্তি হই, সেখান থেকে অনার্স মাস্টার্স করি। আর এরপরে শুরু করেছিলাম টিচিং দিয়ে। কম্পিউটার টুমরো নামে একটি পত্রিকা শুরু হয় 1999 সালে, এখন হয়তো অনেকেরই মনে নেই, তাদের বয়স একটু বেশি আছে, তাদের মনে থাকার কথা। সেটা দিয়ে লেখালেখি শুরু করে এরপরে কম্পিউটার জগৎ, কম্পিউটার বিশ্ব, আইটি, মানে কম্পিউটার নিয়ে লেখালেখি করছি সে 1999 সাল থেকে এখন পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে ব্যাকগ্রাউন্ড। আর ই কমার্স নিয়েও চেষ্টা করেছিলাম 2004 সালে, ফেল করি, কারণ তখন ই কমার্সের জন্য খুব একটা ভালো জায়গা ছিল না। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তখন অনেক কম ছিল। এটা একটা সমস্যা ছিল। তার থেকে বড় সমস্যা ছিল যে সরকারি যে নীতিমালা, সেটা কখন, মানে তখন মোট কথা হচ্ছে ই কমার্স অনেকটা নিষিদ্ধের মতোই ছিল, অনলাইনে লেনদেন করা। তো সেটা, এবং মূলত ওই ব্যর্থতা থেকে আসলে তখন থেকে একটা স্বপ্ন ছিল যে একদিন না একদিন ই কমার্সের জন্য কিছু করতে হবে। আর 2000 সালে বাংলাদেশে আমি প্রথম ই কমার্স নিয়ে 8 পৃষ্ঠার একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছিলাম কম্পিউটার ভিজিটটা পত্রিকাতে। তো তখন থেকে ই কমার্সটা মানে আমার নিজের মাথায় ছিল। আর ইন্টারনেটে লেখালেখি করছি 2005 সাল থেকে, ব্লগ লিখি, তারপরে আপনার বিদেশি ওয়েবসাইটের জন্য লিখেছি, বাংলাদেশি ওয়েবসাইটে লিখেছি। তো এই হচ্ছে মোটামুটি ঘুরে ফিরে আমার ব্যাকগ্রাউন্ডটা। আর ই ক্যাবের সঙ্গে জড়িয়েছি, ই ক্যাবের উদ্যোক্তা আমি নই, যারা ছিলেন তারা আমাকে ধরলেন যে যেহেতু আমার মোটামুটি লেখালেখির হাত ছিল বা গবেষণার দিকে একটু চিন্তা ভাবনা ছিল, ই ক্যাবের প্রথম থেকেই। আর এটি একটি আসলে মানে ই কমার্স হচ্ছে তরুণদের একটি ফিল্ড। আমাদের যারা উদ্যোক্তা বা আমাদের যারা মেম্বার, তাদের বেশিরভাগের বয়স হচ্ছে 20 থেকে 25 বা সর্বোচ্চ 30-এর উপরে খুব কম আছে। এবং মানে একটু যারা বয়সে বড় বা বৃদ্ধ ঠিক না, একটু বুড়োদের দলে আমি আছি, সবচেয়ে বয়স্ক। আমার নিজের বয়সও খুব একটা বেশি না, 1990 সালে এসএসসি পাস করেছি। তো বুড়ো কেন বলছেন নিজেকে? ঠাট্টা করেই বললাম যে মানে আমাদের যখন দেখি যে যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে, তাদের তুলনায় আমার বয়স অনেক, সেই চিন্তা করলে। তো এইভাবে এই ক্যাবের সাথে জড়িয়ে পড়ি। এবং মানে আমরা কয়েকজন মিলে যেটা অনেক কষ্ট করেছি, কষ্টটা ছিল আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, যেটা বাংলাদেশে ওইভাবে ট্রেড অ্যাসোসিয়েশন কারোই ফেসবুক গ্রুপ অ্যাক্টিভ না। আমাদের একটি গ্রুপ রয়েছে যেখানে এখন 17,000 মেম্বার রয়েছে, এবং আরেকটি ব্লগ রয়েছে যেখানে 300-র বেশি আর্টিকেল রয়েছে, দুটোই বাংলা ভাষাতে। আমরা প্রথম থেকে চিন্তা করেছি যে ই কমার্স যেহেতু একটি নতুন সেক্টর, তাই এক্ষেত্রে আপনার তথ্য, জ্ঞান, এই দুটো জিনিস যতটা সম্ভব ব্যবস্থা করতে হবে, এবং সেটা করতে হবে বাংলা ভাষাতে। তা না হলে বেশিরভাগ মানুষ বুঝবে না। কারণ আমি নিজে ইংরেজিতে পড়েছি, আমি জানি যে একটা পরিসংখ্যান আছে, বাংলাদেশে মাত্র 3% লোক ইংরেজি আসলে ঠিক মতো সঠিকভাবে বুঝতে পারে, মাত্র 3%। 97% লোকের কাছে কিন্তু বাংলাটাই প্রধান ভাষা, এবং ইংরেজি আসলে দুর্বোধ্য একটি ভাষা। তো আমরা সেই 97% লোককে টার্গেট করতে পেরেছি বলে আমি মনে করি। আসলে বুঝতে পারছেন আমাদের রাজীব ভাই আজকে থেকে না, দীর্ঘ অনেকদিন ধরে আসলে এই ক্ষেত্রে হচ্ছে লেখালেখি করছেন, গবেষণা করছেন, এবং হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন বিধায় হচ্ছে ই ক্যাবের মতো একটা জায়গাতে আছেন প্রেসিডেন্ট হিসেবে। সঙ্গে উনি ই কমার্সকে কিভাবে আসলে ডেভেলপ করে ফেলা যায় এবং ভবিষ্যতে আসলে এটাকে কতভাবে মানুষের উপযোগী করে আসলে কাজ করে সেটাকে মানুষের কাছে নিয়ে আসা যায়, সেই মোকাবেলাতে সে হচ্ছে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন। এবং সেই কাজ করতে গিয়ে তাদের অনেক অর্জনও আছে, ই ক্যাবের অনেক অর্জন ইতোমধ্যে হয়েছে। সেই অর্জনগুলোর গল্পগুলো একটু শুনতে চাই। আমাদের অবশ্যই কিছু অর্জন আছে, এবং সবচেয়ে বড় অর্জন হচ্ছে আমি মনে করি যে তরুণদেরকে মানে এই সেক্টরে যারা কাজ করছেন সেই তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম করতে পেরেছি যেখানে তরুণরা প্রায় একদম বিনা পয়সাতেই তথ্য পাচ্ছেন, সেবা পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। একমাত্র আমাদের শুধু মেম্বার হতে হলে একটা কোম্পানির থাকতে হবে ট্রেড লাইসেন্স বা টিন, তখন 3,000 টাকা লাগে। এছাড়া আমাদের ব্লগের যে তথ্য ভান্ডার সেটা একেবারে সবার জন্য উন্মুক্ত, এই জন্য মেম্বার হওয়ার দরকার নেই। আমাদের গ্রুপে যে কোনো প্রশ্নই তারা জানতে পারছেন 1 ঘন্টার মধ্যে। 13 মাস ধরে আমরা প্রতি রাতে স্কাইপে আড্ডা দিয়ে গেছি, যাদের যা প্রশ্ন ছিল করেছি। এখন আমরা সেটা সপ্তাহে 1 দিন করেছি, শুক্রবারে। তো লম্বা সময় ধরে যার যা প্রশ্ন আছে, যার যা সমস্যা আছে, সেটা আমরা জানতে পারছি। আর এটাকে আমি সবচেয়ে বড় অর্জন বলে মনে করি। কিন্তু আর যদি আপনি অর্জনের মাপকাঠি জানতে চান, তাহলে হচ্ছে যে আমাদের মাত্র 15 মাসের মধ্যে আমাদের এখানে 345টি কোম্পানি যোগ দিয়েছে। বাংলাদেশে কোনো ট্রেড অ্যাসোসিয়েশন এত অল্প সময় এত মেম্বার পায়নি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। 345টা কোম্পানি, জি, মাত্র 15 মাসে। মাত্র 15 মাসে, 1 বছর 3 মাসের মধ্যে। বাহ,
এবং এছাড়া আরেকটি অর্জন হচ্ছে যে আমরা সরকারের যে আইসিটি মন্ত্রণালয় এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক উনি আমাদের অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছেন ই কমার্সের উপর একটি জাতীয় নীতিমালা তৈরি করার জন্য। সেটাও এত অল্প সময়ে কোনো অ্যাসোসিয়েশন এই ধরনের কাজে সম্পৃক্ত হতে পারেনি যে আমরা ই কমার্সে একটি নীতিমালা ড্রাফট তৈরি করছি। নিঃসন্দেহে এটা একটা বড় ধরনের অর্জন, ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও। তো আরো গল্প হবে, আমরা শুনবো, কিন্তু তার আগে ছোট একটা ব্রেক নিচ্ছি। থাকো, নতুন খণ্ডে তোমাকে স্বাগত জানাবো এবং সঙ্গে আমরা ই কমার্স নিয়ে আরো গল্প করব। টিল দেন তুমি ব্রেকেও আমাদের সঙ্গে থাকো। সবাই চুপ থাক, বাবা ফোন দিয়েছে। হ্যালো বাবা। কি রে খোকা, তুই এখন কোথায়? এই তো বাবা, ফার্ম গেটের কাছে। আর তোর গাড়ির স্পিড এখন কত? খুব বেশি না বাবা, 40 কিলোমিটারের মতো। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছিস? তুই এখন ঢাকা চিটাগং হাইওয়েতে, আর তোর গাড়ির স্পিড এখন 80 কিলোমিটার। ভুলে গেছিস আমাদের গাড়িতে কিন্তু এন্ট্রাক লাগানো আছে। সরি বাবা। ওকে, হ্যাভ ফান বাট স্টে সেফ। বাই দ্য ওয়ে, তোর মা যেন কিছু জানতে না পারে, তাহলে তোর আর আমার দুজনের কপালে কিন্তু খারাপই আছে। থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। আপনার শখের গাড়িটি কখন কোথায় আছে এবং কত গতিতে চলছে তা মনিটর করতে আজই লাগিয়ে নিন এনট্র্যাক। এমনকি প্রয়োজনে দূর থেকে গাড়ির ইঞ্জিনও বন্ধ করে দিতে পারবেন। 24 ঘন্টা কল সেন্টার সাপোর্ট, ওয়েব আপডেট, দেশব্যাপী ইনস্টলেশন ও সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে কল করুন 09636 000 নম্বরে। NITS সার্ভিস প্রাইভেট লিমিটেড। হ্যালো, কি ব্যাপার মালিক সাহেব, আপনার ট্রাক তো এখনো আসেনি? এই তো স্যার, লেবার পাইতেছিলাম না বললে আনলোডে দেরি হইতেছিল, কিছুক্ষণের মধ্যেই রওনা হয়ে যাবো। প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা করছেনই, একটা ট্রিপও ঠিক মতো শেষ করতে পারেন না। না, এভাবে চললে আপনাকে আর কন্ট্রাক্ট দেওয়া যাবে না। না মানে স্যার, শোনেন, আমার এখানে টিপার দিয়ে তো অনেকেই দ্রুত সার্ভিস দিচ্ছে, লেবারের ঝামেলা নেই, প্রতিদিনই একটা দুইটা বাড়তি ট্রিপ হচ্ছে, মানে ঝামেলা মুক্ত বাড়তি ইনকাম। স্যার খুব ভালো একটা পরামর্শ দিলেন, আমিও টিপার কেনার কথাই ভাবছি। পাওয়ারফুল ইঞ্জিন, হেভি ডিউটি এক্সেল এবং জ্বালানি সাশ্রয়ী টাটা 909 টিপার চলবে বছরের পর বছর। সাথে আছে দেশব্যাপী 50টিরও বেশি টাটা সেলস এন্ড সার্ভিস সেন্টার আর 500-এরও বেশি স্পেয়ার পার্টস ডিলার। বিস্তারিত জানতে ডায়াল করুন 16307 নম্বরে। Radio Next 93.2 FM. অলরাইট, সবাইকে আবার স্বাগত মেড ইন বাংলাদেশের নতুন ঘন্টা এবং 8টার ঠিক আগের ঘন্টা, মানে শেষের আগের ঘন্টায় তোমার সঙ্গে আছি। আর কথা হচ্ছিল, আমাদের সঙ্গে হচ্ছে দুজন আছেন, আমাদের হচ্ছেন ই ক্যাবের প্রেসিডেন্ট রাজীব আহমেদ এবং সঙ্গে আরেকজন আছেন এন্ট্রিক থেকে খায়রুল ভাই আমাদের সঙ্গে আছেন। কথা হচ্ছিল ই কমার্স নিয়ে। ই কমার্সের যাত্রা হবার পর হচ্ছে ই কমার্সে যারা হচ্ছেন ভোক্তা, যারা হচ্ছেন সুবিধাভোগী, ভোগ করবেন, তাদের অনেক ধরনের হচ্ছে ভুল ভ্রান্তির জায়গা, ভয়ের জায়গা আছেন। সেই সন্দেহগুলোর কারণে হয়তো বা অনেকে এটার সঙ্গে ঠিক মতো ইনভলভ হতে পারছেন না, একটা দেয়াল রয়ে গেছে। তো এই সন্দেহ দূর করার জন্য আসলে ই ক্যাব, ই কমার্স আসলে কোন ধরনের কাজ করছেন একটু জানতে চাই, কিংবা তারা কি করে এই সন্দেহটা থেকে হচ্ছে নিজেকে রিমুভ করতে পারবেন, এই ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, এখানে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি সন্দেহের কথা জিজ্ঞেস করছেন, সেটা একটু পরে আসবো। তার আগে আসতে চাই একটা হুজুগের ব্যাপার নিয়ে। বাংলাদেশে যে কোনো জিনিস নতুন আসলে কিন্তু একটা হুজুগ তৈরি হয়। শেয়ার মার্কেট নিয়ে সবাই শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়লো, এমনকি আপনার মানে গ্রামের হাট থেকে টাকা চলে আসলো শেয়ার মার্কেটে। ইনফ্যাক্ট ওই সময়টা হচ্ছে গ্রাম থেকে যে ছেলেপুলেগুলো শহরে পড়াশোনা করতে এসছে, বাবার অনেক টাকা পয়সা আছে, সেটা হয়তো জায়গা জমি বিক্রি বাটা করা, কিংবা হচ্ছে দেশে বাড়ি থাকছেন, সেই জমানো টাকা, সেই টাকাও ছেলে সন্তান নিয়ে এসে এখানে শেয়ারে সে হয়তো ঢেলেছে। জি, এর আগে আমরা দেখেছি যে কম্পিউটার ট্রেনিং নিয়ে একই অবস্থা হয়েছে, যে কম্পিউটার ট্রেনিং এ মানে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে জমি বিক্রির টাকা, মায়ের গহনা টাকা, বাবার পেনশনের টাকা, যে একটা স্বপ্ন নিয়ে যে আমি কম্পিউটার শিখলেই বোধ হয় আমি ভালো একটা চাকরি পাবো, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো। ফ্রিল্যান্সিং নিয়ে একই আমরা হুজুগ দেখেছি, যে মানে ক্লিক করলে ডলার চলে আসবে, দেখছি। এবং প্রতিবারই যেটা হয় আসলে মানুষ প্রতারিত হয়। হয়তো 10% লোক মানে 90% টাকা নিয়ে বড়লোক হচ্ছে, কিন্তু 90% লোকে কিন্তু প্রতারিত হচ্ছে এবং এক ধরনের স্বপ্নভঙ্গ হচ্ছে, আশাভঙ্গ হচ্ছে, এবং হচ্ছে কাদের? তরুণদের, জানে না ঠিক মতো, জানে না। এবং এটা খুব রাজীব ভাই, যেটা হচ্ছে যে আপনি বললেন যে হুজুগ বা সম্ভাবনা অনেক কিছু, এখন আমি মনে করছি যে আগামী যে কিছুদিন আগে যে ডেবিট কার্ড, এটা এটিএম জালিয়াতি হলো, সেক্ষেত্রে আমরা অনেক ক্রেতা আছি,
সেগুলো কিন্তু এখন আমরা অনেক কার্ড পাঞ্চ করতেও কিন্তু ভয় পাচ্ছি, আসলে এটা আবার আমারটার কোনো প্রবলেম হচ্ছে কিনা। সেইটা এখন আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বা সেটা ক্রেতারা কিভাবে ভয়টা কাটতে পারে? এটা কিন্তু একটা ভয়। এটা একটা ভালো প্রশ্ন। তো ওইটা আমি একটু পরে এসে যদি আমি হুজুগের ব্যাপারটা বলি। তো প্রতিবারই কিন্তু যেটা হচ্ছে যে তরুণদের মধ্যে এক ধরনের আশাভঙ্গ হয়েছে, এক ধরনের মানে বেদনা ছিল। এবং আপনি 20 থেকে 25 বছর বয়সে যখন আপনি একটা কিছু স্বপ্ন নিয়ে আসবেন, এবং সেই শুধু স্বপ্ন দেখা না, এখানে আপনি মায়ের গহনা বিক্রি করে, বাবার পেনশনের টাকা বা জমি বিক্রি করে বা চড়া সুদের ধার নিয়ে যখন আপনি আসবেন এবং সেটাতে ফেল করবেন, তারপরে কিন্তু সারা জীবন আপনার মানে এরপরে দ্বিতীয়বার দাঁড়াতে অনেক কষ্ট হবে। তো এই জিনিসটা আমরা চেষ্টা করেছি ই কমার্সে যাতে না ঘটে, এবং সেই জন্য আমরা ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সব প্রশ্নের উত্তর দিতে। এবং মূলত যে সমস্যাটা হয় আসলে মানে হুজুগটা কেন ওঠে আপনি না জানার কারণে, অনেকে না জানার কারণে, এবং অনেকে বলে যে আমার কাছে আসেন, আমি 10-20 হাজার টাকা খরচ করেন, আপনি বড়লোক হয়ে যাবেন, এই হবেন সেই হবেন। তো এই সমস্যাটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং এই হুজুগটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য গ্রুপ এবং ব্লগে সবসময় আমরা আপডেট দিয়ে থাকি, যাতে করে ই কমার্স নিয়ে কারো কিছু জানার থাকলে আমরা দিয়ে দিচ্ছি। এবং গ্রুপে আমি নিজে প্রতিদিন 15-16 ঘন্টা, কখনো কখনো সারা রাত সময় দিয়েছি মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুধু আমি না, আমাদের সাথে আরো বেশ কয়েকজন রয়েছেন। তো হুজুগটাকে আমরা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবার তাহলে যেটা খায়রুল ভাই প্রশ্নটা তুললেন, ডেবিট কার্ড এবং এটিএম এর যে ব্যাপারটা, সেটাতে আমি মনে করি যে আপনার আস্তে আস্তে যেটা হবে যে আমাদের সমাজে, বিশেষ করে ঢাকা শহরে, ছোটবেলায় আমি দেখেছি যে প্রকাশ্য দিবালোকে হয়তো গুলি হচ্ছে, বোম ফোটানো হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু এখন সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরা, এখন মানে 5,000 টাকা মোবাইল ফোনেও কিন্তু খুব ভালো ভিডিও ক্যামেরা আছে। ওইসব কারণে যে প্রকাশ্যে যে অপরাধটা সেটা অনেক কমে যাবে। এই ধরনের ছিনতাই, রাহাজানি, মাস্তানি, এগুলো অনেক কমে যাবে। কমে গিয়ে আস্তে আস্তে যারা ক্রিমিনাল বা যারা অপরাধী, তারা তাদের যে মেধা সেটা খরচ করবে হচ্ছে আপনার এই ধরনের হাইটেক বা মানে উন্নত প্রযুক্তির অপরাধে। তাই এই যেটা হচ্ছে এটিএম কার্ডে যেটা হলো, এই জিনিসগুলো অনেক বেড়ে যাবে আস্তে আস্তে। এবং সেই জন্য আমাদের যারা সরকার এবং ফিনান্সিয়াল যারা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবিসিসিআই এর মতো এবং সংগঠন, বাংলাদেশ ব্যাংক, সবার, এবং ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের মতো ইউনিভার্সিটিগুলো, সবাইকে একত্রে মিলে একটা আসলে টাস্ক ফোর্স বলেন বা একটা কমিটি বলেন, একটা ফোর্স দরকার, যারা এই ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে সেটার পাল্টা একটা ব্যবস্থা নিতে পারবে। কারণ অপরাধ সারা পৃথিবীতেই হয়, এমন না যে আমেরিকাতে এই ধরনের অপরাধ হচ্ছে না। বাংলাদেশে যদি 1 কোটি টাকার হয়, আমেরিকাতে আরো বড় বড় আকারে 1 কোটি ডলারের হচ্ছে, উন্নত বিশ্বে আরো বড় হচ্ছে। ঠিক বলেছেন। তো তার মানে এই না যে তাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আপনার জীবন যত, আমরা যত 2016, 2017, 2018 যত সামনের দিকে যাব, সমস্যা তত আসবে, বড় বড় আকারে আসবে, তত এই ধরনের সমস্যা আসবে, এবং এই সমস্যাগুলো হবে এই ধরনের হাইটেক প্রযুক্তি নিয়ে, এবং ফিনান্সিয়াল ব্যবস্থাকে টার্গেট করা হবে। তাই আমাদের যদি এই ধরনের একটা ফোর্স থাকে, আমাদের যদি এই ধরনের ব্যবস্থা থাকে, সচেতনতা আমরা তৈরি করতে পারি, তাহলে সমস্যাগুলো কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে অনেকেই মনে করে যে আমি একটা অপরাধ করে সারতে পারলেই হলো, সেটা যেভাবেই হোক। তো আইনের যে শাসন, আইনের যে প্রয়োগ, সেটাকে ফিনান্সিয়াল যে ক্রাইম, সেই ব্যাপারে অনেক বেশি শক্ত হতে হবে এবং কড়া হতে হবে। কেউ যদি ধরা পড়ে, যখন আপনি এটিএম এ কার্ডে এই ধরনের প্রতারণা করছেন বা এই ধরনের অপরাধ করছেন, সেটা কিন্তু মানুষ খুন করার থেকে কম না, কারণ আপনি মানুষের বিশ্বাসকে খুন করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বিশ্বাসকে খুন করছেন। এই মুহূর্তে এটিএম এ 40-50 লক্ষ লোকের এটিএম কার্ড রয়েছে, আপনি 40 লক্ষ বা 50 লক্ষ লোকের মনেও কিন্তু ভয় ঢুকাতে পারছেন। একজন হয়তো ভিকটিম হচ্ছেন, কিন্তু হচ্ছে ভয়টা কিন্তু সবার মধ্যে হচ্ছে যে যখন আমরা ই কমার্স পেমেন্ট করতে যাই, পারচেস করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ডিটেলস লাগে। হ্যাঁ, আমি বলছিলাম যে ওখানে কি রিস্কটা হয়ে যাচ্ছে না? এখন তো অনেকে পাঞ্চ করবে না, বা কেনাকাটা কি কমে যাবে না? না, অনলাইনের ব্যাপারে আসলে ব্যাপারটা ওরকম না। যেটা আমি সবাইকে আশ্বস্ত করতে চাই এই জন্য যে আপনি ধরেন আমার ওয়েবসাইটে আপনি কেনাকাটা করতে আসলেন, আপনি কিন্তু আপনার যে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা যখন আপনি পে করছেন, তখন কিন্তু আমার ওয়েবসাইটে করছেন আমি যেই কোম্পানি থেকে পেমেন্ট গেটওয়ে সলিউশন নিয়েছি বা ব্যাংকের যে ওয়েবসাইট, সেখানে যাচ্ছেন, সেই ওয়েবসাইট কিন্তু যথেষ্ট সুরক্ষিত। বরঞ্চ আপনি কার্ডের মাধ্যমে যদি পে করেন, সেটা অনেক বেশি সুরক্ষিত, এটা আমরা অনেকেই জানি না। আর দ্বিতীয়ত, যদি কোনো সমস্যা হয় লেনদেনের ক্ষেত্রে বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, আপনি সেই কমপ্লেনটাও আপনি ওই অনলাইন পেমেন্ট গেটওয়েকে করতে পারছেন।
তার মানে আপনার টাকা মার যাবে না, আমি এটা আশ্বস্ত করি। তার মানে সেক্ষেত্রে হচ্ছে যে টিমটা ওখানে কাজ করছে তারা হচ্ছে সুরক্ষার জন্য আসলে কাজ করে যাচ্ছে। এটা অনেক বেশি নিরাপদ, সুরক্ষিত এবং আপনার টাকা মার যাবে না। হয়তো আপনি আপনি কোনো একটা অভিযোগ হলে বা কোনো একটা সমস্যা হলে হয়তো আপনি 7 দিন না হোক 1 মাস পরে পাচ্ছেন বা 6 মাস পরে টাকাটা ফেরত পাচ্ছেন, কিন্তু আপনি পাবেন। মানে সাময়িক কোনো একটা অসুবিধা, দুর্ভোগের শিকার হতে পারে, কিন্তু এটা পাবেন, আপনার 1 টাকা মার যাবে না। রিটার্ন হয়তো বা পেয়ে যাবো আমি সেক্ষেত্রে। ওকে, কথা হচ্ছে ই কমার্স নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থায় আছে। তো সেই অবস্থা থেকে বাংলাদেশের প্রেক্ষাপট বলতে হচ্ছে আমাদের এই শহরের মধ্যে বেসিক্যালি ঢাকা শহরে আসলে সব ফ্যাসিলিটিতে একদম ঠাসা, এখানে আসলে সব ফ্যাসিলিটি পাওয়া যায়। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন চলেই আসে যে ই কমার্সের সহজলভ্যতা, এর ব্যবহারটা এবং হচ্ছে এর বিস্তারটা এই শহরে কিন্তু সব থেকে বেশি, আমি যদি বলতে চাই। এবং এই জায়গা থেকে আসলে একটা প্রশ্ন করতেই চাই যে ই কমার্স গ্রামে কতটুকু ছড়াচ্ছে, গ্রাম পর্যায়ে, এবং সেই ছড়ানোর জন্য আসলে কিভাবে কাজ করে যাচ্ছে। আমি গ্রামকে বাদে দেই, কারণ গ্রামে তো এখনো অনেক গ্রামে এখনো বিদ্যুৎ ঠিক মতো আসেনি, সেখানে ই কমার্স তো অনেক পরের ব্যাপার। আমি আপাতত গ্রামকে আমি হিসাবের বাইরে রাখি। একটা পরিসংখ্যাতে আমাদের যে অ্যাসোসিয়েশন, যেটা বললাম যে 345 মেম্বার আছে, আর কয়েকদিনের মধ্যে 350 হয়ে যাবে, প্রসেসে যা হচ্ছে। তো 350-এর মধ্যে আপনার 90% উদ্যোক্তা হচ্ছেন ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে 35টা মনে হয়, 35টার মানে 32 বা 35টা মতো আছে। তো এই একটা পরিসংখ্যান, এবং গ্রাম থেকে আমাদের সেই অর্থে কেউ নেই। আপনি ঢাকার বাইরে চিটাগাঙে কিছু আছে, সিলেটে আছে 1 থেকে 2টা, কক্সবাজারে আছে। তো এইভাবে করে 15-16টা বা 20টার মতো জেলাতে আছে ঢাকার বাইরে। কিন্তু জেলা শহরে আমি যেটা বললাম যে আমাদের 300টাই হচ্ছে ঢাকা কেন্দ্রিক এবং 315টা হচ্ছে ঢাকার মধ্যে এবং 35টা হচ্ছে ঢাকার বাইরে। হ্যাঁ, তো মানে ঢাকার চিটাগাংকে বাদ দিলে হয়তো ঢাকার বাইরে আর 15-16টা হবে। এখানে ঢাকার বাইরে আমরা উদ্যোক্তারা, আপনারা উদ্যোগে কিভাবে বাড়ানো যাইতে পারে এন্টারপ্রেনার গুলা? কারণ দেখা যাচ্ছে এখানে ঢাকার বাইরে মাত্র 35 জন আছে, সেখানে তো 3.5 হইতে পারে, অনেক সম্ভাবনা আছে। ওইটা কিভাবে কাজ করছেন আপনারা, কিভাবে বাড়ানো যায়? কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমরা যেটা সবসময় বলি যে ই কমার্স একটি আসলে ব্যবসা, এখানে লাভ হতে পারে, লাভের সম্ভাবনা আছে, লোকসানের ঝুঁকিও আছে। ব্যবসা মানে হচ্ছে আপনার ঝুঁকি থাকবেই, সেটা আপনি পছন্দ করেন বা না করেন। তো ঢাকার বাইরে সবচেয়ে বড় যেটা সমস্যা, ঢাকার মধ্যে যেটা হচ্ছে যে আমরা যারা ই ক্যাবের মেম্বার, তারা এই যে প্রায় আমরা হয়তো একসাথে, যেমন গত বৃহস্পতিবার আমরা ধানমন্ডি লেকে আড্ডা দিলাম, সেখানে প্রায় 18 জন ছিল। তো এই জিনিসগুলো প্রতি সপ্তাহে কিছু না কিছু হচ্ছে। তো যখন কেউ এইদিকে নামতে চায় এবং দেখতে পাচ্ছে যে আমি ধানমন্ডি লেকে গেলেই তো আমি আড্ডা দিয়ে মানুষের থেকে জানতে পারছি, আমি উত্তরাতে আমরা একসাথে 5 জন বসে একটা কফি খাচ্ছি, ই কমার্স নিয়ে আলোচনা করছি। তো এই যে এইসব ব্যাপারগুলো ঢাকাতে যতটা সহজ, ঢাকার বাইরে নেই। জানতে ডায়াল করুন 16307 নম্বরে। Radio Next 93.2 FM. অলরাইট, সবাইকে আবার স্বাগত মেড ইন বাংলাদেশের নতুন ঘন্টা এবং 8টার ঠিক আগের ঘন্টা, মানে শেষের আগের ঘন্টায় তোমার সঙ্গে আছি। আর কথা হচ্ছিল আমাদের সঙ্গে হচ্ছে 2 জন আছেন, আমাদের হচ্ছেন ই ক্যাবের প্রেসিডেন্ট রাজীব আহমেদ, এবং সঙ্গে আরেকজন আছেন এন্ট্রিক থেকে খায়রুল ভাই আমাদের সঙ্গে আছেন। কথা হচ্ছিল ই কমার্স নিয়ে। ই কমার্সের যাত্রা হবার পর হচ্ছে ই কমার্সে যারা হচ্ছেন ভোক্তা, যারা হচ্ছেন সুবিধাভোগী, ভোগ করবেন, তাদের অনেক ধরনের হচ্ছে ভুল ভ্রান্তির জায়গা, ভয়ের জায়গা আছেন। সেই সন্দেহগুলোর কারণে হয়তোবা অনেকে এটার সঙ্গে ঠিক মতো ইনভলভ হতে পারছেন না, একটা দেয়াল রয়ে গেছে। তো এই সন্দেহ দূর করার জন্য আসলে ই ক্যাব, ই কমার্স আসলে কোন ধরনের কাজ করছেন একটু জানতে চাই, কিংবা তারা কি করে এই সন্দেহটা থেকে হচ্ছে নিজেকে রিমুভ করতে পারবেন, এই ব্যাপারটা একটু জানতে চাই। আচ্ছা, এখানে আমি 2টো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনি সন্দেহের কথা জিজ্ঞেস করছেন, সেটা একটু পরে আসবো। তার আগে আসতে চাই একটা হুজুগের ব্যাপার নিয়ে। বাংলাদেশে যে কোনো জিনিস নতুন আসলে কিন্তু একটা হুজুগ তৈরি হয়। শেয়ার মার্কেট নিয়ে সবাই শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়লো, এমনকি আপনার মানে গ্রামের হাট থেকে টাকা চলে আসলো শেয়ার মার্কেটে। ওই সময়টা হচ্ছে গ্রাম থেকে যে ছেলেপুলেগুলো শহরে পড়াশোনা করতে এসছে, বাবার অনেক টাকা পয়সা আছে, সেটা হয়তো বা জায়গায় জমি বিক্রি বাটা করা, কিংবা হচ্ছে দেশে বাড়ি থাকছেন, সেই জমানো টাকা, সেই টাকাও ছেলে সন্তান নিয়ে এসে এখানে শেয়ারে সে হয়তো বা ঢেলেছে। জি, এর আগে আমরা দেখেছি যে কম্পিউটার ট্রেনিং নিয়ে একই অবস্থা হয়েছে, যে কম্পিউটার ট্রেনিং এ মানে হাজার না লক্ষ টাকা খরচ করে, মানে জমি বিক্রির টাকা, মায়ের গহনা টাকা, বাবার পেনশনের টাকা, যে একটা স্বপ্ন নিয়ে যে আমি কম্পিউটার শিখলেই বোধহয় আমি ভালো একটা চাকরি পাবো, অনেক টাকা পয়সা, ফ্রিল্যান্সিং নিয়ে একই আমরা হুজুগ দেখেছি, যে মানে ক্লিক করলে ডলার চলে আসবে, দেখছি। এবং প্রতিবারই যেটা হয় আসলে মানুষ
প্রতারিত হয়। হয়তো 10% লোক মানে 90% টাকা নিয়ে বড় লোক হচ্ছে, কিন্তু 90% লোকে কিন্তু প্রতারিত হচ্ছে এবং এক ধরনের স্বপ্নভঙ্গ হচ্ছে, আশাভঙ্গ হচ্ছে, এবং হচ্ছে কাদের? তরুণদের। জানে না ঠিক মতো, জানে না। এবং এটা খুব রাজীব ভাই, যেটা হচ্ছে যে আপনি বললেন যে হুজুগ বা সম্ভাবনা অনেক কিছু, এখন আমি মনে করছি যে আগামী যে কিছুদিন আগে যে ডেবিট কার্ড যেটা এটিএম জালিয়াতি হলো, সেক্ষেত্রে আমরা অনেক ক্রেতা আছি, সেগুলো কিন্তু এখন আমরা অনেক কার্ড পাঞ্চ করতেও কিন্তু ভয় পাচ্ছি, আসলে এটা আবার আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা। সেইটা এখন আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বা সেটা ক্রেতারা কিভাবে ভয়টা কাটতে পারে? এটা কিন্তু একটা ভয়, এটা একটা ভালো প্রশ্ন। তো ওইটা আমি একটু পরে আসে যদি আমি হুজুগের ব্যাপারটা বলি। তো প্রতিবারই কিন্তু যেটা হচ্ছে যে তরুণদের মধ্যে এক ধরনের আশাভঙ্গ হয়েছে, এক ধরনের মানে বেদনা ছিল। এবং আপনি 20 থেকে 25 বছর বয়সে যখন আপনি একটা কিছু স্বপ্ন নিয়ে আসবেন, এবং সেই শুধু স্বপ্ন দেখা না, এখানে আপনি মায়ের গহনা বিক্রি করে, বাবার পেনশনের টাকা বা জমি বিক্রি করে বা চড়া সুদে ধার নিয়ে যখন আপনি আসবেন এবং সেটাতে ফেল করবেন, তারপরে কিন্তু সারা জীবন আপনার মানে এরপরে দ্বিতীয়বার দাঁড়াতে অনেক কষ্ট হবে। তো এই জিনিসটা আমরা চেষ্টা করেছি ই কমার্সে যাতে না ঘটে, এবং সেই জন্য আমরা ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সব প্রশ্নের উত্তর দিতে। এবং মূলত যে সমস্যাটা হয় আসলে মানে হুজুগটা কেন ওঠে আপনি না জানার কারণে, অনেকে না জানার কারণে, এবং অনেকে বলে যে আমার কাছে আসেন, আমি 10-20 হাজার টাকা খরচ করেন, আপনি বড়লোক হয়ে যাবেন, এই হবেন সেই হবেন। তো এই সমস্যাটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং এই হুজুগটাকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য গ্রুপ এবং ব্লগে সবসময় আমরা আপডেট দিয়ে থাকি, যাতে করে ই কমার্স নিয়ে কারো কিছু জানার থাকলে আমরা দিয়ে দিচ্ছি। এবং গ্রুপে আমি নিজে প্রতিদিন 15-16 ঘন্টা, কখনো কখনো সারা রাত সময় দিয়েছি মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শুধু আমি না, আমাদের সাথে আরো বেশ কয়েকজন রয়েছেন। তো হুজুগটাকে আমরা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবার তাহলে যেটা খায়রুল ভাই প্রশ্নটা তুললেন, ডেবিট কার্ড এবং এটিএম এর যে ব্যাপারটা, সেটাতে আমি মনে করি যে আপনার আস্তে আস্তে যেটা হবে যে আমাদের সমাজে, বিশেষ করে ঢাকা শহরে, ছোটবেলায় আমি দেখেছি যে প্রকাশ্য দিবালোকে হয়তো গুলি হচ্ছে, বোম ফোটানো হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু এখন সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরা, এখন মানে 5,000 টাকা মোবাইল ফোনেও কিন্তু খুব ভালো ভিডিও ক্যামেরা আছে। ওইসব কারণে যে প্রকাশ্যে যে অপরাধটা সেটা অনেক কমে যাবে। এই ধরনের ছিনতাই, রাহাজানি, মাস্তানি, এগুলো অনেক কমে যাবে। কমে কি আস্তে আস্তে যারা ক্রিমিনাল বা যারা অপরাধী, তারা তাদের যে মেধা সেটা খরচ করবে হচ্ছে আপনার এই ধরনের হাইটেক বা মানে উন্নত প্রযুক্তির অপরাধে। তাই এই যেটা হচ্ছে এটিএম কার্ডে যেটা হলো, এই জিনিসগুলো অনেক বেড়ে যাবে আস্তে আস্তে। এবং সেই জন্য আমাদের যারা সরকার এবং ফিনান্সিয়াল যারা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবিসিসিআই এর মতো এবং সংগঠন, বাংলাদেশ ব্যাংক, সবার, এবং ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের মতো ইউনিভার্সিটিগুলো, সবাইকে একত্রে মিলে একটা আসলে টাস্ক ফোর্স বলেন বা একটা কমিটি বলেন, একটা ফোর্স দরকার, যারা এই ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে সেটার পাল্টা একটা ব্যবস্থা নিতে পারবে। কারণ অপরাধ সারা পৃথিবীতেই হয়, এমন না যে আমেরিকাতে এই ধরনের অপরাধ হচ্ছে না। বাংলাদেশে যদি 1 কোটি টাকার হয়, আমেরিকাতে আরো বড় বড় আকারে হচ্ছে, 1 কোটি ডলারের হচ্ছে, উন্নত বিশ্বে আরো বড় হচ্ছে, ঠিক বলেছেন। তো তার মানে এই না যে তাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। আপনার জীবন যত, আমরা যত 2016, 2017, 2018 যত সামনের দিকে যাব, সমস্যা তত আসবে, বড় বড় আকারে আসবে, তত এই ধরনের সমস্যা আসবে, এবং এই সমস্যাগুলো হবে এই ধরনের হাইটেক প্রযুক্তি নিয়ে, এবং ফিনান্সিয়াল ব্যবস্থাকে টার্গেট করা হবে। তাই আমাদের যদি এই ধরনের একটা ফোর্স থাকে, আমাদের যদি এই ধরনের ব্যবস্থা থাকে, সচেতনতা আমরা তৈরি করতে পারি, তাহলে সমস্যাগুলো কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে অনেকেই মনে করে যে আমি একটা অপরাধ করে সারতে পারলেই হলো, সেটা যেভাবেই হোক। তো আইনের যে শাসন, আইনের যে প্রয়োগ, সেটাকে ফিনান্সিয়াল যে ক্রাইম, সেই ব্যাপারে অনেক বেশি শক্ত হতে হবে এবং করা হতে হবে। কেউ যদি ধরা পড়ে, আপনি যখন আপনি এটিএম এ কার্ডে এই ধরনের প্রতারণা করছেন বা এই ধরনের অপরাধ করছেন, সেটা কিন্তু মানুষ খুন করার থেকে কম না, কারণ আপনি মানুষের বিশ্বাসকে খুন করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বিশ্বাসকে খুন করছেন। এই মুহূর্তে এটিএম এ 40-50 লক্ষ লোকের এটিএম কার্ড রয়েছে, আপনি 40 লক্ষ বা 50 লক্ষ লোকের মনেও কিন্তু ভয় ঢুকাতে পারছেন। একজন হয়তো ভিকটিম হচ্ছেন, কিন্তু হচ্ছে ভয়টা কিন্তু সবার মধ্যে হচ্ছে যে যখন আমরা ই কমার্স পেমেন্ট করতে যাই, পারচেজ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের ডিটেলস লাগে। হ্যাঁ, আমি বলছিলাম যে ওখানে কি রিস্কটা হয়ে যাচ্ছে না? এখন তো অনেকে পাঞ্চ করবে না, বা কেনাকাটা কি কমে যাবে না? না, অনলাইনের ব্যাপারে আসলে ব্যাপারটা ওরকম না। যেটা আমি সবাইকে আশ্বস্ত করতে চাই এই জন্য যে আপনি ধরেন আমার ওয়েবসাইটে আপনি কেনাকাটা করতে আসলেন, আপনি কিন্তু আপনার যে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা যখন আপনি পে করছেন, তখন কিন্তু আমার ওয়েবসাইটে করছেন না, করছেন আমি যেই কোম্পানি থেকে পেমেন্ট গেটওয়ে সলিউশন নিয়েছি বা ব্যাংকের যে
ওয়েবসাইট, সেখানে যাচ্ছেন, সেই ওয়েবসাইট কিন্তু যথেষ্ট সুরক্ষিত। বরঞ্চ আপনি কার্ডের মাধ্যমে যদি পে করেন সেটা অনেক বেশি সুরক্ষিত, এটা আমরা অনেকেই জানি না। আর দ্বিতীয়ত, যদি কোনো সমস্যা হয় লেনদেনের ক্ষেত্রে বা আপনার প্রোডাক্টের ক্ষেত্রে, আপনি সেই কমপ্লেনটাও আপনি ওই অনলাইন পেমেন্ট গেটওয়ে করতে পারছেন। তার মানে আপনার টাকা মার যাবে না, আমি এটা আশ্বস্ত করি। তার মানে সেক্ষেত্রে হচ্ছে যে টিমটা ওখানে কাজ করছে তারা হচ্ছে সুরক্ষার জন্য আসলে কাজ করে যাচ্ছে। এটা অনেক বেশি নিরাপদ, সুরক্ষিত এবং আপনার টাকা মার যাবে না। হয়তো আপনি কোনো একটা অভিযোগ হলে বা কোনো একটা সমস্যা হলে হয়তো আপনি 7 দিন না হোক 1 মাস পরে পাচ্ছেন বা 6 মাস পরে টাকাটা ফেরত পাচ্ছেন, কিন্তু আপনি পাবেন। মানে সাময়িক কোনো একটা অসুবিধা, দুর্ভোগের শিকার হতে পারে, কিন্তু এটা পাবেন, আপনার 1 টাকা মার যাবে না। রিটার্ন হয়তো বা পেয়ে যাবো আমি সেক্ষেত্রে। ওকে, কথা হচ্ছে ই কমার্স নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থায় আছে। তো সেই অবস্থা থেকে বাংলাদেশের প্রেক্ষাপট বলতে হচ্ছে আমাদের এই শহরের মধ্যে বেসিক্যালি ঢাকা শহরে আসলে সব ফ্যাসিলিটিতে একদম ঠাসা, এখানে আসলে সব ফ্যাসিলিটি পাওয়া যায়। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন চলেই আসে যে ই কমার্সের সহজলভ্যতা, এর ব্যবহারটা এবং হচ্ছে এর বিস্তারটা এই শহরে কিন্তু সব থেকে বেশি, আমি যদি বলতে চাই। এবং এই জায়গা থেকে আসলে একটা প্রশ্ন করতেই চাই যে ই কমার্স গ্রামে কতটুকু ছড়াচ্ছে, গ্রাম পর্যায়ে, এবং সেই ছড়ানোর জন্য আসলে কিভাবে কাজ করে যাচ্ছে। জি, আমি গ্রামকে বাদে দেই, কারণ গ্রামে তো এখনো অনেক গ্রামে এখনো বিদ্যুৎ ঠিক মতো আসেনি, সেখানে ই কমার্স তো অনেক পরের ব্যাপার। আমি আপাতত গ্রামকে আমি হিসাবের বাইরে রাখি। একটা পরিসংখ্যাতে আমাদের যে অ্যাসোসিয়েশন, যেটা বললাম যে 345 মেম্বার আছে, আর কয়েকদিনের মধ্যে 350 হয়ে যাবে, প্রসেসে যা হচ্ছে। তো 350-এর মধ্যে আপনার 90% উদ্যোক্তা হচ্ছেন ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে 35টা মনে হয়, 35টা মানে 32 বা 35টা মতো আছে। তো এই একটা পরিসংখ্যান, এবং গ্রাম থেকে আমাদের সে অর্থে কেউ নেই। আপনি ঢাকার বাড়ি চিটাগাঙে কিছু আছে, সিলেটে আছে 1 থেকে 2টা, কক্সবাজারে আছে। তো এইভাবে করে 15-16টা বা 20টার মতো জেলাতে আছে ঢাকার বাড়ি। কিন্তু জেলা শহরে আমি যেটা বললাম যে আমাদের 300টাই হচ্ছে ঢাকা কেন্দ্রিক এবং 315টা হচ্ছে ঢাকার মধ্যে এবং 35টা হচ্ছে ঢাকার বাইরে। হ্যাঁ, তো মানে ঢাকার চিটাগাংকে বাদ দিলে হয়তো ঢাকার বাইরে আর 15-16টা হবে। এখানে ঢাকার বাইরে আমরা উদ্যোক্তারা, আপনাদের উদ্যোগে কিভাবে বাড়ানো যেতে পারে এন্টারপ্রেনিয়র গুলা? কারণ দেখা যাচ্ছে এখানে ঢাকার বাইরে মাত্র 35 জন আছে, সেখানে তো 3.5 হইতে পারে, অনেক সম্ভাবনা আছে। হ্যাঁ, ওইটা কিভাবে কাজ করছেন আপনারা, কিভাবে বাড়ানো যায়? কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আমরা যেটা সবসময় বলি যে ই কমার্স একটি আসলে ব্যবসা, এখানে লাভও হতে পারে, লাভের সম্ভাবনা আছে, লোকসানের ঝুঁকিও আছে। ব্যবসা মানে হচ্ছে আপনার ঝুঁকি থাকবেই, সেটা আপনি পছন্দ করেন বা না করেন। তো ঢাকার বাইরে সবচেয়ে বড় যেটা সমস্যা, ঢাকার মধ্যে যেটা হচ্ছে যে আমরা যারা ই ক্যাবের মেম্বার, তারা এই যে প্রায় আমরা হয়তো একসাথে, যেমন গত বৃহস্পতিবার আমরা ধানমন্ডি লেখে আড্ডা দিলাম, সেখানে প্রায় 18 জন ছিল। তো এই জিনিসগুলো প্রতি সপ্তাহে কিছু না কিছু হচ্ছে। তো যখন কেউ এইদিকে নামতে চায় এবং দেখতে পাচ্ছে যে আমি ধানমন্ডি লেখে গেলে তো আমি আড্ডা দিয়ে মানুষের থেকে জানতে পারছি, আমি উত্তরাতে আমরা একসাথে 5 জন বসে একটা কফি খাচ্ছি, ই কমার্স নিয়ে আলোচনা করছি। তো এই যে এইসব ব্যাপারগুলো ঢাকাতে যতটা সহজ, ঢাকার বাইরে নেই। আর ঢাকার বাইরে, ঢাকাতে একটা বড় সুবিধা হচ্ছে আপনি একটা বাজার অলরেডি দাঁড়িয়ে গেছে ঢাকাতে, এবং বাজারটা প্রতিদিনই বাড়ছে। ঢাকার বাইরে বাজারটা এখনো সংকুচিত। আপনি চিটাগাংয়ের থেকে যদি একটা উদ্যোগ নেন বা সিলেট থেকে উদ্যোগ নেন, আপনার মেইন কাস্টমার কিন্তু চিটাগাংয়ে থাকেন না, মেইন কাস্টমার থাকেন ঢাকায়। 80% কাস্টমারই ঢাকায়। তো এই জন্য এটা একটা বড় সমস্যা। আর এই জন্য এই সমস্যার সমাধানে আসলে ই ক্যাব থেকে আমরা চিন্তা করছি, কিন্তু এক্ষেত্রে সরকারের সাহায্য লাগবে। সরকারের খুব বড় মানে বেশ কিছু নীতিগত সাহায্য লাগবে। ঢাকার, এটা বাংলাদেশে একটা বাস্তবতা যে ঢাকা এবং অবশিষ্ট ঢাকা আকাশ পাতাল পার্থক্য সব ফ্যাসিলিটির দিকে। তো ঢাকার বাইরে যারা উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কিছু যদি বাড়তি সুবিধা যোগ করা যায়। একটা বড় সুবিধা হচ্ছে আপনার কুরিয়ার বা ডেলিভারি। ঢাকাতে সুন্দরবন, এসে পরিবহন সব কুরিয়ার সার্ভিসের প্রধান শাখাতে কিন্তু ঢাকা, এবং ঢাকা আপনি মনে মনে কোনো না কোনো কুরিয়ার সার্ভিসের এজেন্সি পাচ্ছেন, এজেন্ট পাচ্ছেন, কিছু না কিছু। আপনার হাঁটার দূরত্বে আপনার কুরিয়ার সার্ভিস সবকিছুই। হ্যাঁ, বিকাশেরও হেড অফিস ঢাকাতে। এই সেবাগুলো, কুরিয়ার সার্ভিস, পেমেন্ট, এই সেবাগুলো ঢাকার বাইরে আমরা অন্তত চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী মানে বিভাগীয় শহরগুলোতে যখন আমরা পুরোপুরি ছড়িয়ে দিতে পারবো, তখনই এই জিনিসে এই দিকে উদ্যোক্তার পরিমাণ বাড়বে। রাজীব ভাই, এরকম যদি করা যায় যে ই ক্যাবের কোন রাজশাহী প্রতিনিধি
খুলনা প্রতিনিধি, এইভাবে যদি করা হয় সেক্ষেত্রে আমরা সামষ্টিকভাবে দেশে একটা ই ক্যাবের একটা উন্নয়নটা আসবে। রাজীব ভাই কিন্তু ওটাই বলছিল যে সর্বস্তরের মানুষের আসলে এখানে যদি সংশ্লিষ্টতা এবং হচ্ছে সাহায্যের জায়গাটা তৈরি হয়, তখন হয়তোবা পদক্ষেপ ধীরে ধীরে নিয়ে সেই জায়গাটা হয়তোবা কোনোভাবে হচ্ছে অ্যাচিভ করা সম্ভব হবে। এনিওয়ে, রাজীব ভাই বলছিলেন যে ই কমার্সের মতো করে হচ্ছে ফেবু মানে এফ কমার্স, যে এটাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিগত সময়গুলোতে আমাদের এই শহরে, গোটা বাংলাদেশেও। তো এটার অনেক ইতিবাচক এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও দৃষ্টিকোণ থেকে হচ্ছে চিন্তা করলে অনেক কিছু আছে। তো এই ইতিবাচক নেতিবাচক জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। জি, ফেসবুক কমার্সে আমাদের পরিসংখ্যান বলছে যে এই মুহূর্তে প্রায় 7,000-এর মতো ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশে। 7,000 যারা ফেসবুককে মানে কোন ফেসবুকের মাধ্যমে কোনো কিছু বিক্রি করছে। সবাই যে অ্যাক্টিভ বা সমান অ্যাক্টিভ তা আমি বলবো না, কিন্তু মানে এটার সম্ভাবনা রয়েছে অনেক। এটা ইতিবাচক দিক হচ্ছে আপনার ফেসবুক পেজ খোলার জন্য কোনো সেইভাবে টেকনিক্যাল জ্ঞানের দরকার নেই, এটা যে কেউ করতে পারে। অনেকের আছে, হয়তো অনেকের ফেসবুক পেজ আছে, খরচ লাগে না কোনো, ফেসবুক পেজটা আপনি বিনামূল্যে খুলতে পারছেন। আর এই দুটো, আর ফেসবুকটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট, 1 থেকে 1.5 কোটি লোকের ফেসবুক অ্যাকাউন্ট আছে। তাই ফেসবুকের মাধ্যমে আপনি যদি করতে চান মার্কেটিং, অত বেশি যে কঠিন তা না। কারণ ফেসবুক তো আমরা, মোট কথা হচ্ছে ফেসবুক আমরা সবসময় ব্যবহার করছি, সবাই ব্যবহার করছি। এবং আমার মতো যারা ফেসবুক, আমার থেকেও বেশি অনেকে ব্যবহার করছেন, সারাদিন ফেসবুকের সঙ্গেই থাকেন। তো এইগুলো হচ্ছে সব ইতিবাচক দিক এবং পরিচিত করাতে খুব একটা কঠিন হয় না। নেতিবাচক দিক হচ্ছে যে ফেসবুক পেজের উপর আমি নিজেও খুব একটা আস্থা রাখতে পারি না। কারণ যে কেউ 5 মিনিটের মধ্যে একটা ফেসবুক পেজ করে কিছু প্রোডাক্ট আপলোড করে হয়তো আমি টাকা দিয়ে দিলাম, তারপরে প্রোডাক্টটা দিল না, উধাও হয়ে গেল, এরকম হতেই পারে। প্রতি সপ্তাহে এরকম কোনো না কোনো কমপ্লেন পাই। তো এটা একটা সবচেয়ে নেতিবাচক দিক, আমি নিজেও আস্থা রাখতে পারি না, অনেকেই আস্থা রাখতে পারেন না। আর সেক্ষেত্রে আস্থার জায়গাটা কি করে মানুষ হচ্ছে অর্জন করবে কিংবা হচ্ছে সামহাও সেই জায়গাটায় পৌঁছাবে? আমি বিশ্বাসটা, আমি এই ব্যাপারে 2টি পরামর্শ দিব। একটা হচ্ছে যে আপনি ফেসবুক পেজে ব্যবসা করেন, সমস্যা নেই, আপনি একটা ট্রেড লাইসেন্স করেন। ট্রেড লাইসেন্স, যিনি উদ্যোক্তা আছেন কিংবা যিনি হচ্ছেন সেখানে এফ কমার্সটা করছে, ট্রেড লাইসেন্স করার জন্য যে ট্রেড লাইসেন্স করেন, তাহলে ট্রেড লাইসেন্সে যেটা হয় যে আপনি সরকারের থেকে কিন্তু একটা মানে বিশ্বাসের জায়গা পাচ্ছেন, যে আপনার একটা ঠিকানা সরকার ভেরিফাই করছে, অথবা মিনিমাম কিছু একটা ভেরিফিকেশন কিন্তু সরকার করে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে। আর আমরা যারা মানে ভোক্তা, সেই জায়গা থেকে আমরা আসলে কি করে নির্ণয় করবো? আমাদের আসলে দেখার বিষয় কোনটা থাকবে যে না এরা জেনুইন, এদের মধ্যে কোনো ভেজাল নাই, আমি সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা হচ্ছে আমি তার কাছ থেকে পাবো, আমি সেক্ষেত্রে কি করতে পারি, আমার জায়গাটা কি হবে? এক্ষেত্রে একই ব্যাপার, 2টি জিনিস আপনি দেখতে পারেন। একটা হচ্ছে তার ট্রেড লাইসেন্স আছে কিনা, দ্বিতীয় হচ্ছে সে ই কমার্স অ্যাসোসিয়েশন বা ই ক্লাবের মেম্বার কিনা। কারণ আপনি যদি প্রতারিত হন, অন্তত একটা অভিযোগের জায়গা পাচ্ছেন হয়তো আপনি। এবং এই পর্যন্ত আমাদের কাছে প্রতি মাসে 1-2টা করে অভিযোগ আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি আমরা সমাধান করতে পেরেছি। তো এটা একটা ব্যাপার। আর কি পানিশমেন্ট না হচ্ছে যদি প্রতারিত হচ্ছে? আমাদের যেটা হয় যে আমরা আমাদের গ্রুপের পেজে দিয়ে দিই, আমরা মেম্বারশিপ সাসপেন্ড করে দিতে পারি, আমরা মেম্বারশিপ ক্যান্সেল করতে পারি। আচ্ছা, এবং মানে এটা যদি যে হয়, আপনি ই ক্যাবের মেম্বার হয়, আপনি ই ক্যাব থেকে সাসপেন্ডেড বা আপনি কাস্টমারের সাথে ফ্রড করেছেন থেকে ই কমার্সের অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হারিয়েছেন, এটা কিন্তু ব্যবসা করার জন্য মোটেও ভালো জিনিস না। অবশ্যই না। ওকে ওকে ওকে। আর খায়রুল ভাইয়ের কাছ থেকে আমি একটা প্রশ্ন, উনি তখন বলছিল যে উদ্যোক্তা তৈরির জায়গাটা, তো সেই জায়গা থেকে আমি বলবো যে নতুন নবীন তরুণী যারা উদ্যোক্তা হতে চায় কিংবা কাজ করতে চায় এই সেক্টরে, তাদের জন্য পরামর্শ কি হতে পারে, এইটা আমি একটু জানতে চাইবো। সঙ্গে আরো কিছু প্রশ্ন আছে আমার খায়রুল ভাইয়ের কাছে, সেগুলো করবো, কিন্তু তার আগে ছোট একটা ব্রেকে যাবো। আর সেই ব্রেকে তোমরা থাকো। আমরা আজকে কথা বলছি ই কমার্স নিয়ে, বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবস্থা এবং এর ভবিষ্যৎ কি, সেগুলো নিয়ে। আর তোমরা হচ্ছে লিখতে পারো, তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, কিছু বলার জিজ্ঞাসা করার জায়গা থাকলে সেগুলো শেয়ার করতে পারো। ওই যে নাম্বার 1-2-0-0, একটা ব্রেক, ফিরছি একটু পরে।
অচেনা সময়ে সে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় তুমি হিনা দুপুরে নগরী গতিময়তায় অশান্ত দু চোখে যা দেখি অচেনা সময়ে সে চলে যায় ঘড়ির কাঁটায় ব্যস্ততায় তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায় বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও রোদ জ্বালায় দুপুরে অস্থির লাগে আমারে মন আবেগী মনে আস মৌনতার আয়োজন আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূন্যতা তুমি আসবে বলে তাই হবে সবে সবই পূর্ণতা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও এ প্রহর কাটে না অপেক্ষায় এ সময়ে থেমেছে তোমারই শূন্যতায় তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমারই প্রার্থনা কিভাবে তুমি ফেরাবে তুমি যদি
93.2 FM. অলরাইট, সবাইকে আমরা স্বাগত মেড ইন বাংলাদেশে। কি অবস্থা? আর আড্ডায় আছো তো? মনে হয় আছো। তোমাদের SMS এবং হচ্ছে ফেসবুক কমেন্ট দেখে সেটা বোঝা যাচ্ছে। আর কথা হচ্ছে ই কমার্সে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি অবস্থায় আছে সেগুলো নিয়ে দুজন মানুষের সঙ্গে খায়রুল ভাই এবং অপোজিটে আছেন হচ্ছে আমাদের ই ক্যাবের প্রেসিডেন্ট মিস্টার রাজীব আহমেদ। হ্যালো। আচ্ছা, আমি এবার একটু হচ্ছে খায়রুল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আমরা অ্যান্ড্রিচের কথা শুনছিলাম, কাস্টমার সার্ভিসের জায়গাটা একটু ওপেন করবেন যে কাস্টমার সার্ভিসটা আসলে কিভাবে কাজ করছে। আচ্ছা, বেসিক্যালি আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করছিলাম, আমরা হচ্ছে 29 জানুয়ারি 2016 যোগ করি ই ক্যাবে। তো আমাদের ডাটাটা এরকম ছিল যে 90% সেল যে ট্রানজ্যাকশনটা হচ্ছে বা তারও বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওভার ফোনে হচ্ছে। হ্যাঁ, ওভার ফোন। এবং তো আমরা ওই জিনিসটাকে ই ক্যাবকে আমরা প্রমোট করার জন্য আমাদের এনডিচে একটা সার্ভিস আছে যে আইপি ফোন, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস বা আপনি কল সেন্টার রিলেটেড বলতে পারেন। তো আপনার ওয়েবসাইটে যদি একটা ভালো নাম্বার থাকে বা হান্টিং নাম্বার বলি যেরকম হতে পারে 096 34 100 100 100 200 100 500, এই হান্টিং নাম্বারটা আপনার ই কমার্সে যখন নাম্বারটা থাকবে তখন এখন আমাদের যে বললাম 90% যেটা ওভার ফোনে ট্রানজ্যাকশন হচ্ছে যে আমার এই জিনিসটা লাগবে, আপনি এই মালটা পাঠিয়ে দেন, তো কিন্তু আমরা হোম ডেলিভারি কিন্তু দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা ই ক্যাবের মেম্বারদের জন্য স্পেশাল অফারটা নিয়ে আসছি। তারা যদি আমাদের এই আইপি ফোনটা ইউজ করতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমাররা খুব সহজে নাম্বারটা কিন্তু মনে রাখতে পারছে। সহজে সে গাড়িতে বসে বাসে বসে একটা অর্ডার দিতে পারছে 100-200 নাম্বারে ফোন করে যে আমাকে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন। তো আমাদের বেসিক্যালি আইপি ফোনের যেই অফারটা থাকছে সেটা হচ্ছে যে ই ক্যাবে যারা ই কমার্স নিয়ে বিজনেস করছে তারা যদি আমাদের এই নাম্বারটা নিয়ে রাখছে তাদের ওয়েবসাইটে, এবং তারা একসাথে 10টা বা 20টা নাম্বারে কিন্তু কল ফরওয়ার্ডিং করে দিতে পারছে। তার অফিস বন্ধ থাকুক না কেন, যখনই সে 100 নাম্বারে ফোন করবে, 100-200 নাম্বারে ফোন করবে, এই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক র্যান্ডমলি তার সেল ফোনে চলে যাচ্ছে। সেটা আপনার গ্রামীণ হোক, রবি হোক, ওয়ারিদ হোক, ফোন নাম্বার চলে যাচ্ছে। সেক্ষেত্রে অপারেটর হলেই হলো। সেক্ষেত্রে কাস্টমার কিন্তু কখনো নাম্বারটার বিজি পাচ্ছে না। আপনি কলটা আপনার প্রোডাক্টটা কিন্তু মিস হচ্ছে না। হ্যাঁ, যেমন যে কলটা মিস হচ্ছে না। এছাড়াও আপনি যে এক নাম্বার বিজি থাকতেই পারে। দেন আপনি আমাদের এখানে যে স্টোরেজ ক্যাপাসিটিটা আছে, আপনি কিন্তু ওই ক্লায়েন্টের সাথে কি কথা হলো না হলো সবই কিন্তু রেকর্ড করতে পারছেন। তো বেসিক্যালি ই কমার্স তো বাংলাদেশের মূল ই কমার্সে হচ্ছে যারা কোয়ালিটি সার্ভিস দিবে তারাই কিন্তু এই বিজনেসে টিকে থাকবে, আদারওয়াইজ কেউ টিকে থাকতে পারবে না। তো আপনি যদি অর্ডার নেওয়ার জন্য এখন ম্যাক্সিমাম আমি একটা ফোন নাম্বার ইউজ করা, সেটা আমরা প্রপোজ করছি যদি ই ক্যাব মেম্বাররা আমাদের এই অফারগুলো নিতে পারে, আজকে থেকে অফারটা শুরু হবে, সেক্ষেত্রে তারা আশা করছি যে তাদের বিজনেস অনেক লাভজনক হবে এবং অর্ডার রিসিভ এবং ডেলিভারিতে খুব হেল্পফুল হবে। তো আমার সাজেশন এটাই থাকবে, ই ক্যাব মেম্বারদের বা যারা ই কমার্স নিয়ে বিজনেস করে থাকবে, আগেই আপনাদের কাস্টমার সার্ভিসটাকে ফার্স্ট ভালো করতে হবে। কাস্টমার সার্ভিস জায়গাটা, ওয়াও, এটা শুধুমাত্র এখানে ই কমার্সে না, আমাদের প্রত্যেকটা ব্যবসার মধ্যে হচ্ছে কাস্টমার সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, আমরা হচ্ছে খায়রুল ভাইয়ের কাছ থেকে এনরিচের কাস্টমার সার্ভিসের জায়গাটা যারা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার না, তাদের জন্য অনেক সহজ হয়ে গেল ব্যাপারটা জানার পরে। আর আমি দুটো প্রশ্ন করতে চাই, আমরা একটু পরে যাবো। তার আগে রাজীব ভাইয়ের কাছে প্রথমত হচ্ছে আলিবাবা, মাঝখানে কিছুদিন আগে হচ্ছে একটু চারদিকে হচ্ছে বেশ গরম হয়ে উঠছিল যে আলিবাবা বাংলাদেশে আসছে, আলিবাবা আসছে। সো এটা ই কমার্স সেক্টরে কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার কাছে মনে হয়? যে ই কমার্স খাতে পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আলিবাবা। এই চীনের কোম্পানি, কিন্তু আমেরিকাতেও এদের শক্ত প্রেজেন্স রয়েছে। এবং 2014 সালে আমেরিকাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিওতে এরা আমেরিকা সব রেকর্ড ভেঙে দিয়ে ওরা আমেরিকাতে আসে এবং সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড়, এবং বাংলাদেশেও আসবে বলে আমরা পত্রপত্রিকা দেখেছি। এটি নিয়ে একদিকে অনেকে উদ্বিগ্ন, কারণ আলিবাবার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা প্রায় $250 বিলিয়ন বা তার থেকে বড় এদের বাজারের মূল্য এই মুহূর্তে। তো এরকম একটা বড় কোম্পানি যখন আসবে, স্বাভাবিকভাবে আমাদের দেশে ছোট ছোট কোম্পানিগুলো কি বিপদে পড়বে কিনা, টিকতে পারবে কিনা, এটা নিয়ে একটা টেনশন রয়েছে। অনেকেই খুব দুশ্চিন্তিত এই ব্যাপার নিয়ে। আরেকটা দিক, সম্ভাবনার দিকও রয়েছে, সেটা হচ্ছে ওরা যখন আসবে, ওরা একটা $250 বিলিয়ন কোম্পানি ওই 2 লাখ 5 লাখ টাকার কোম্পানির সাথে কিন্তু কম্পিটিশনে নামতে যাবে না। বরং আলিবাবার যে বিজনেস মডেলটা, অনেকেই আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন আমাকে বলেছেন যে এটি আসলে আমাদের জন্য নতুন একটা সুযোগও তৈরি করতে পারে। কারণ
ওরা আসবে আমাদের দেশে ওরা একটা প্ল্যাটফর্ম, আলিবাবা একটা প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী, যেখানে ছোট ছোট কোম্পানিগুলো তাদের পণ্য সেবা উপস্থাপন করতে পারে এবং আলিবাবার মাধ্যমে B2B ম্যাচ মেকিং অনেক বেশি ভালো কাজ করার একটা সুযোগ পেয়ে যাবে, ভালো সুযোগ থাকতে পারে। তো দুই দিকে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা মানে আমি কোন এক পক্ষের দিকে না ঝুঁকেই বলতে পারি আলিবাবা আসলে কিছু সমস্যা হবে এবং কিছু মানে নতুন বেশ কিছু সম্ভাবনা দ্বারও খুলে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যতই আসলে চিন্তা করি এই মুক্তবাজার অর্থনীতির যুগে বিদেশি কোম্পানির আগমন আমি কোনোভাবে ঠেকাতে পারবো না। এটা তারা আসবেই, এবং তারা কখন আসবে? যখন মনে করবে যে বাংলাদেশের মার্কেটে একটা বড় সম্ভাবনা রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে তারা ঢুকে পড়বে। বাংলাদেশে 16 কোটি দেশের লোক, তার মধ্যে 10% লোকও যদি অনলাইনে কেনাকাটা করার সামর্থ্য রাখে, মাত্র 10%, তাহলে 16 মিলিয়ন বা 1 কোটি 1.5 কোটির একটু বেশি, 1.5 বা 2 কোটি হবে। এবং ইউরোপের বেশিরভাগ দেশে এই পরিমাণ জনসংখ্যা নেই। তো তাই এটা একটা সম্ভাবনা রয়েছে। এবং শুধু আলিবাবা না, আমাজনও আসছে, ইবেও আসছে, সবাই আসছে। এবং মুক্তবাজার অর্থনীতিতে আসলে কোনোভাবে ঠেকানোর উপায় নেই, কিন্তু আমাদের যা করতে হবে তা হচ্ছে যে আমরা এই সব কোম্পানির যে আশাটাকে, সেটা যে ভালো দিকটা, সেটাকে কিভাবে আমাদের নিজেদের কাজে লাগাতে পারি। কারণ তারা যখন আসবে তারা অনেক বড় ধরনের একটা বিনিয়োগ করবে, তারা লজিস্টিক ডেভেলপ করার চেষ্টা করবে, কুরিয়ার ডেলিভারির যে চ্যানেল সেটাকে ভালো করবে, পেমেন্টের যে প্রসেসটা সেটা আরো ভালো করবে, এবং ওই যে আমাদের কাস্টমার সার্ভিসের কথা বলছিল খালেদ ভাই, সেই জায়গাটাতেও তারা বিনিয়োগ করবে এবং মার্কেট যে সম্প্রসারণ করা, বাজার যে বৃদ্ধি, সেদিকে তারা অনেক টাকা খরচ করবে। এটা বাস্তবতা। ইন্টারন্যাশনাল একটা বিগ একটা হচ্ছে কি বলবো অনলাইন ই কমার্সের জায়গা সাইট, সো মানুষের আস্থার জায়গাটা খুব সহজে তারা নিয়ে ফেলতে পারবে তখন। যেটা দেখেছি আমরা মোবাইল ফোন সেক্টরে কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোর বিনিয়োগের তেমন মানে সামর্থ্য ছিল না। বিদেশি কোম্পানিগুলো এসে, যদি আমরা গ্রামীণ ফোন বলছি, গ্রামীণ ফোন তো আসলে একটি বিদেশি কোম্পানি, একটেল বা রবি একটি বিদেশি কোম্পানি, সেখানে তারা মানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে কিন্তু বাজারটাকে তৈরি করেছে। সেটাই যে প্রশ্নটা মানে আমাদের গোটা বাংলাদেশে এই প্রসারের জন্য, ই কমার্সের সহজলভ্যতা পাওয়ার জন্য আমাদের খায়রুল ভাই বলছিল যে উদ্যোক্তা তৈরির জায়গাটা। তো এখন শুধু শহর না, শহরের বাইরেও অনেকেই চান যে কাজ করতে চায় তরুণ তরুণী। তো যেসব তরুণ তরুণী কাজ করতে চায়, সেই সমস্ত তরুণ তরুণীদের মধ্যে উদ্যোক্তা তৈরির ব্যাপারে কোনো পরামর্শ এবার যদি একটু বলতেন। জি, এই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেটা আমরা 2016 সালে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা সরকারের ICT মন্ত্রণালয়কে জানিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়কেও জানিয়েছি এই পরিকল্পনাটা। তা হচ্ছে, বাংলাদেশে 480টির মতো উপজেলা রয়েছে। প্রতিটি বিভাগে গিয়ে, যেমন রাজশাহী বিভাগে যত উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলা থেকে মাত্র একজন করেও যদি আমরা উদ্যোক্তা নির্বাচন করতে পারি, তাদেরকে 7 দিন 15 দিন বা 1 মাসে যদি আমরা একেবারে সকাল সন্ধ্যা ইন্টেন্সিভ একটা ট্রেনিং দিতে পারি সত্যিকারে, এবং সেটা যদি আমরা বিনামূল্যে দিতে পারি, তাহলে খুব ভালো হয়। যদি সরকারি ব্যাপারে আমাদের সাহায্য করে, তাহলে কিন্তু এই বছরের মধ্যেই দেশের সমস্ত উপজেলায় ই কমার্সটা ছড়িয়ে পড়বে, এই 1 বছরের মধ্যে। এবং তারপরে 2017 সালে আমাদের পরিকল্পনা ঠিক একইভাবে, প্রতিটি জেলা সদরে গিয়ে ওই জেলাতে যতগুলো ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়ন থেকে যদি একজন শিক্ষিত করে আগ্রহী উদ্যোক্তা, ই কমার্সে আসতে আগ্রহী এমন তরুণ বা তরুণীকে নিতে পারি, তাহলে কিন্তু 2017 সালে ই কমার্স প্রতিটি ইউনিয়নে চলে যাবে। জিনিসটা খুব বেশি কঠিন না, কিন্তু আমাদের সদিচ্ছা, সরকারি সদিচ্ছা আমাদের আন্তরিকতার উপর নির্ভর করে। আচ্ছা, এবং মহিলা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যে মহিলা মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় যেটি, তারা যদি এই ব্যাপারে সাহায্য করে, তাহলে কিন্তু প্রতিটি জেলা এবং উপজেলা একজন করে নারী উদ্যোক্তাও তৈরি হতে পারে। যারা আসলে ব্যক্তিগতভাবে আসলে কাজ করতে চায়, এই ইনফরমেশন গুলো পাবে কোথায়? আমাদের ব্লগ হচ্ছে এই জন্য সবচেয়ে ভালো। একটু আগে আপনাকে ব্লগটা দেখালাম, যে তাদের আমাদের মেম্বার হওয়ার দরকার নেই, 1 টাকাও দেওয়ার দরকার নেই। blog.e-cap.net এই ওয়েবসাইটে গিয়ে 310টি আর্টিকেল রয়েছে, ই কমার্সের সমস্ত দিক সম্পর্কে রয়েছে। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুকে ই কমার্স অ্যাসোসিয়েশন বা ই-ক্যাপ নিয়ে সার্চ করলে পাওয়া যাবে। সেখানে সব তথ্য একদম বিনা মূল্যে দেওয়া আছে, এবং এই জন্য 1 টাকাও লাগবে না, মেম্বার হওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। যে সত্যিকারে শিখতে চায়, আগ্রহী, তারা আসলেই মানে তাদের জন্য আমরা শুরু করার আগেই সমস্ত তথ্য ব্যবস্থা করে রেখেছি। সেটাই। সো তুমি এই ফলো আপটা নিতে পারো, ঠিক আছে? আর ই কমার্স, তবে এইটুকু সমস্ত তরুণ তরুণীদের এইটুকুই আমি অনুরোধ জানাবো যে হুজুগে নামবেন না, আগে অন্তত 3-4 মাস আগে এটিকে জানেন, লেখাপড়া করেন, তারপরে আপনি চিন্তা করেন যে নামবেন কি নামবেন না। আর ই কমার্সের ওয়েবসাইট বানানো বা অন্যান্য যে সেবা, আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটি ট্রাস্টের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের সাথে যোগাযোগ করলে হবে, আমরাই বলে দেবো যে ওরকম 5টা কোম্পানির কাছে যান ওয়েবসাইট তৈরির জন্য, আপনার টাকা মার যাবে না, মার গেলে আমরা দেখবো। তো এই সমস্যাগুলো আসলে মানে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে নাই, প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার বিশ্বাসের একটা
অভাব থাকে, এবং নতুন যারা তারা প্রতিটা পদে পদে প্রতারিত হন, পদে পদে সমস্যার সম্মুখীন হন। সেই জায়গাটা আমরা, এই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু হুজুগে নামবেন না, যারা সত্যিকারে সিরিয়াস, যারা লড়াই করতে আগ্রহী, সংগ্রাম করবেন, 1 বছর টিকে থাকার মানসিকতা আছে, তারাই যাতে এদিকে আসেন, এটাই আমাদের অনুরোধ। ওকে, অনেক ধন্যবাদ রাজীব ভাই এবং খায়রুল ভাই, আপনাদের দুজনকেই। যারা ই কমার্সে কাজ করছেন তাদের জন্য এই আড্ডাটা মোটামুটি একটু হলেও কাজে লাগবে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আর 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 যেটা বলছিলাম যে সেটাই, রাজীব ভাই একটা ভালো কথা বলছিল যে হুজুগে নামবেন না, দয়া করে হুজুগে নামবেন না। আপনার বিচার বুদ্ধি বিবেক কি বলে সেটা দেখে 3 মাস আপনার হাতে সুযোগ আছে, তারা সেই ফ্যাসিলিটি আপনাকে দিয়ে দিচ্ছে। সো 3 মাস একটু স্টাডি করেন, দেখেন, বুঝেন, তারপরে যে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু হুজুগে সেটা না। ওকে, জয় হোক ই কমার্সের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর আমি আছি, আড্ডাটা এখনকার মতো শেষ হচ্ছে, ফিরছি একটু পরে মেরির বাংলাদেশে। টিল দেন সঙ্গেই থাকো। ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। আকাশ ভরা তারার আলো দেখে, বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে, বুক ভরা আবেগটুকু থেকে, হঠাৎ করে হয়ে গেলাম বড়। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে, আমায় বাসলো ভালো সেই ছেলে। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে, আমায় বাসলো ভালো সেই ছেলে। আবির, তোমার বন্ধুরা এসেছে। কিরে তোরা কেন খেলা দেখতে যাবি না? মজা নিচ্ছিস? দেখছিস না হাত পা ভেঙে বিছানায় বসে আছি, খেলা দেখতে যাবো কিভাবে? উফ আবির, তুই না সব সময় বেশি কথা বলিস। এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। টিভি? আতাশি টিভি। কিন্তু কেন? খেলা দেখবো, তাও তোকে ছাড়া। সে আবার হয় নাকি?
পিসি মনিটর সুপিরিয়র ইমেজ কোয়ালিটি, 4 পিকচার মোড, ডলবি ডিজিটাল সাউন্ড এবং ওয়াইড ফিল্মিং অ্যাঙ্গেল সমৃদ্ধ আতাশি টিভি দেখার এক্সপিরিয়েন্সকে নিয়ে যায় বাস্তবতার সবচেয়ে কাছাকাছি। আতাশি টিভি নিটল ইলেকট্রনিক্সের একটি পণ্য। Radio Next 93.2 FM. পাহাড়ে নরম নরম সকালে বিকেলে রই আদরে ওহরে ওহরে ঘুরে 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 কি খুঁজে কাহারে ফুলে রই পাহাড়ে নরম নরম সকালে বিকেলে রই আদরে ওহরে ওহরে। মেঘ জমেছে পাহাড়ের ওই মাথাতে, আকাশেতে মেঘ জমেছে পাহাড়ের ওই মাথাতে, সুরে সুরে তালে 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 ও মল বাজে হে পায়ের তালে তালে পায়েতে মল বাজে হে পায়ের তালে তালে হো মাদলিয়া বাজায় মাদল বাদলিয়া বাদলে মাদলিয়া বাজায় মাদল বাদলিয়া বাদলে ও হরে। ও বন ফুল করো না কো ভুল মালা গাথার আগেই ঝরে, ও মন ফুল করো না কো ভুল মালা গাথার আগেই ঝরে ওহরে ওহরে। ছলকায় ছলত ছলো ছল কলত কলো পাহাড়িয়া নদী যায় বুকের ভেতর ছলকায় ছলত ছলো ছল কলত কলো কল ঝরে ঝরে এই সুরের জল সুখের জল দু চোখে, সুরের জল সুখের জল দু চোখে ওহরে ওহরে। ঘুরে 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 কি খুঁজে কাহারে ফুলে রই পাহাড়ে নরম নরম সকালে বিকেলে রই আদরে ওপরে নরম নরম সকালে বিকেলে রই আদরে ওপরে নরম নরম সকালে বিকেলে রই আদরে ওপরে ওহরে ওহরে
93.2 FM. অলরাইট, সবাইকে আমরা স্বাগত মেড ইন বাংলাদেশে। কি অবস্থা? আর আড্ডায় আছো তো? মনে হয় আছো। তোমাদের SMS এবং হচ্ছে ফেসবুক কমেন্ট দেখে সেটা বোঝা যাচ্ছে। আর কথা হচ্ছে ই কমার্সে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি অবস্থায় আছে সেগুলো নিয়ে দুজন মানুষের সঙ্গে খায়রুল ভাই এবং অপোজিটে আছেন হচ্ছে আমাদের ই ক্যাবের প্রেসিডেন্ট মিস্টার রাজীব আহমেদ। হ্যালো। আচ্ছা, আমি এবার একটু হচ্ছে খায়রুল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আমরা অ্যান্ড্রিচের কথা শুনছিলাম, কাস্টমার সার্ভিসের জায়গাটা একটু ওপেন করবেন যে কাস্টমার সার্ভিসটা আসলে কিভাবে কাজ করছে। আচ্ছা, বেসিক্যালি আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করছিলাম, আমরা হচ্ছে 29 জানুয়ারি 2016 যোগ করি ই ক্যাবে। তো আমাদের ডাটাটা এরকম ছিল যে 90% সেল যে ট্রানজ্যাকশনটা হচ্ছে বা তারও বেশি হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ওভার ফোনে হচ্ছে, হ্যাঁ, ওভার ফোন। এবং তো আমরা ওই জিনিসটাকে ই ক্যাবকে আমরা প্রমোট করার জন্য আমাদের এনডিচি একটা সার্ভিস আছে যে আইপি ফোন, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস বা আপনি কল সেন্টার রিলেটেড বলতে পারেন। তো আপনার ওয়েবসাইটে যদি একটা ভালো নাম্বার থাকে বা হান্টিং নাম্বার বলে যেরকম হতে পারে 096 34 100 100 100 200 100 500, এই হান্টিং নাম্বারটা আপনার ই কমার্সে যখন নাম্বারটা থাকবে তখন এখন আমাদের যে বললাম 90% যেটা ওভার ফোনে ট্রানজ্যাকশন হচ্ছে যে আমার এই জিনিসটা লাগবে, আপনি এই মালটা পাঠিয়ে দেন, তো কিন্তু আমরা হোম ডেলিভারি কিন্তু দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা ই ক্যাবের মেম্বারদের জন্য স্পেশাল অফারটা নিয়ে আসছি। তারা যদি আমাদের এই আইপি ফোনটা ইউজ করতে পারে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমাররা খুব সহজে নাম্বারটা কিন্তু মনে রাখতে পারছে। সহজে সে গাড়িতে বসে বাসে বসে একটা অর্ডার দিতে পারছে, 100-200 নাম্বারে ফোন করে যে আমাকে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন। তো আমাদের বেসিক্যালি আইপি ফোনের যেই অফারটা থাকছে সেটা হচ্ছে যে ই ক্যাবে যারা ই কমার্স নিয়ে বিজনেস করছে তারা যদি আমাদের এই নাম্বারটা নিয়ে রাখছে ওয়েবসাইটে, এবং তারা একসাথে 10টা বা 20টা নাম্বারে কিন্তু কল ফরওয়ার্ডিং করে দিতে পারছে। তার অফিস বন্ধ থাকুক না কেন, যখনই সে 100 নাম্বারে ফোন করবে, 100-200 নাম্বারে ফোন করবে, এই ফোন নাম্বারে কিন্তু অটোমেটিক র্যান্ডমলি তার সেল ফোনে চলে যাচ্ছে। সেটা আপনার গ্রামীণ হোক, রবি হোক, ওয়ারিদ হোক, ফোন নাম্বার চলে যাচ্ছে। সেক্ষেত্রে অপারেটর হলেই হলো। সেই ক্ষেত্রে কাস্টমার কিন্তু কখনো নাম্বারটার বিজি পাচ্ছে না। আপনি কলটা আপনার প্রোডাক্টটা কিন্তু মিস হচ্ছে না, হ্যাঁ, যে মানে যে কলটা মিস হচ্ছে না। এছাড়াও আপনি যে এক নাম্বার বিজি থাকতেই পারে। দেন আপনি আমাদের এখানে যে স্টোরেজ ক্যাপাসিটিটা আছে, আপনি কিন্তু ওই ক্লায়েন্টের সাথে কি কথা হলো না হলো সবই কিন্তু রেকর্ড করতে পারছেন। তো বেসিক্যালি ই কমার্স তো বাংলাদেশের মূল ই কমার্সে হচ্ছে যারা কোয়ালিটি সার্ভিস দিবে তারাই কিন্তু এই বিজনেসে টিকে থাকবে, আদারওয়াইজ কেউ টিকে থাকতে পারবে না। তো আপনি যদি কল মানে অর্ডার নেওয়ার জন্য এখন ম্যাক্সিমাম একটা ফোন নাম্বার ইউজ করা, সেটা আমরা প্রপোজ করছি যদি ই ক্যাব মেম্বাররা আমাদের এই অফারগুলো নিতে পারে, আজকে থেকে অফারটা শুরু হবে, সেক্ষেত্রে তারা আশা করছি যে তাদের বিজনেস অনেক লাভজনক হবে এবং অর্ডার রিসিভ এবং ডেলিভারিতে খুব হেল্পফুল হবে। তো আমার সাজেশন এটাই থাকবে ই ক্যাব মেম্বারদের বা যারা ই কমার্স নিয়ে বিজনেস করে থাকবে, আগেই আপনাদের কাস্টমার সার্ভিসটাকে ফার্স্ট ভালো করতে হবে। কাস্টমার সার্ভিসের জায়গাটা, ওয়াও, এটা শুধুমাত্র এখানে ই কমার্সটা না, আমাদের প্রতিটা ব্যবসার মধ্যে হচ্ছে কাস্টমার সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট আছে। ওকে, আমরা হচ্ছে খায়রুল ভাইয়ের কাছ থেকে এনরিচের কাস্টমার সার্ভিসের জায়গাটা যারা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার না, তাদের জন্য অনেক সহজ হয়ে গেল ব্যাপারটা জানার পরে। আর আমি দুটো প্রশ্ন করতে চাই, আমরা একটু পরে যাবো। তার আগে রাজীব ভাইয়ের কাছে প্রথমত হচ্ছে আলিবাবা, মাঝখানে কিছুদিন আগে হচ্ছে একটু চারদিকে হচ্ছে বেশ গরম হয়ে উঠছিল যে আলিবাবা বাংলাদেশে আসছে, আলিবাবা আসছে। সো এটা ই কমার্স সেক্টরে কেমন কোন ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনার কাছে মনে হয়? যে ই কমার্স খাতে পৃথিবীতে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে আলিবাবা। এই চীনের কোম্পানি, কিন্তু আমেরিকাতেও এদের শক্ত প্রেজেন্স রয়েছে। এবং 2014 সালে আমেরিকাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আইপিওতে এরা মানে আমেরিকা সব রেকর্ড ভেঙে দিয়ে ওরা আমেরিকাতে আসে এবং সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড়, এবং বাংলাদেশেও আসবে বলে আমরা পত্রপত্রিকা দেখেছি। এটি নিয়ে একদিকে অনেকে উদ্বিগ্ন, কারণ মানে আলিবাবার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা প্রায় $250 বিলিয়ন বা তার থেকে বড় এদের বাজারের মূল্য এই মুহূর্তে। তো এরকম একটা বড় কোম্পানি যখন আসবে, স্বাভাবিকভাবে আমাদের দেশে ছোট ছোট কোম্পানিগুলো কি বিপদে পড়বে কিনা, টিকতে পারবে কিনা, এটা নিয়ে একটা টেনশন রয়েছে। অনেকেই খুব দুশ্চিন্তিত এই ব্যাপার নিয়ে। আরেকটা দিক, সম্ভাবনার দিকও রয়েছে, সেটা হচ্ছে ওরা যখন আসবে, ওরা মানে একটা $250 বিলিয়ন কোম্পানি ওই 2 লাখ 5 লাখ টাকার কোম্পানির সাথে কিন্তু কম্পিটিশন নামতে যাবে না। বরং আলিবাবার যে বিজনেস মডেলটা, অনেকেই মানে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন আমাকে বলেছেন যে এটি আসলে আমাদের জন্য নতুন একটা সুযোগও তৈরি করতে পারে। কারণ
ওরা আসবে আমাদের দেশে ওরা একটা প্ল্যাটফর্ম, আলিবাবা একটা প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী, যেখানে ছোট ছোট কোম্পানিগুলো তাদের পণ্য সেবা উপস্থাপন করতে পারে এবং আলিবাবার মাধ্যমে বিটুবি ম্যাচ মেকিং অনেক বেশি ভালো সুযোগ থাকতে পারে। তো দুই দিকে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা মানে আমি কোন এক পক্ষের দিকে না ঝুঁকেই বলতে পারি আলিবাবা আসলে কিছু সমস্যা হবে এবং কিছু অনেক মানে নতুন বেশ কিছু সম্ভাবনা দ্বারও খুলে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যতই আসলে চিন্তা করি এই মুক্তবাজার অর্থনীতির যুগে বিদেশি কোম্পানি আগমন আমি কোনোভাবে ঠেকাতে পারবো না। এটা তারা আসবেই, এবং তারা কখন আসবে? যখন মনে করবে যে বাংলাদেশের মার্কেটে একটা বড় সম্ভাবনা রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে তারা ঢুকে পড়বে। বাংলাদেশে 16 কোটি দেশের লোক, তার মধ্যে 10% লোকও যদি অনলাইনে কেনাকাটা করার সামর্থ্য রাখে, মাত্র 10%, তাহলে 16 মিলিয়ন বা 1 কোটি 1.5 কোটির একটু বেশি, 1.5 বা 2 কোটি হবে। এবং ইউরোপের বেশিরভাগ দেশে এই পরিমাণ জনসংখ্যা নেই। তো তাই এটা একটা সম্ভাবনা রয়েছে। এবং শুধু আলিবাবা না, আমাজনও আসছে, ইবেও আসছে, সবাই আসছে। এবং মুক্তবাজার অর্থনীতিতে আসলে কোনোভাবে ঠেকানোর উপায় নেই, কিন্তু আমাদের যা করতে হবে তা হচ্ছে যে আমরা এই সব কোম্পানি যে আশাটাকে, সেটা যে ভালো দিকটা, সেটাকে কিভাবে আমাদের নিজেদের কাজে লাগাতে পারি। কারণ তারা যখন আসবে তারা অনেক বড় ধরনের একটা বিনিয়োগ করবে, তারা লজিস্টিক ডেভেলপ করার চেষ্টা করবে, কুরিয়ার ডেলিভারির যে চ্যানেল সেটাকে ভালো করবে, পেমেন্টের যে প্রসেসটা সেটা আরো ভালো করবে, এবং ওই যে আমাদের কাস্টমার সার্ভিসের কথা বলছিল খালেদ ভাই, সেই জায়গাটাতেও তারা বিনিয়োগ করবে এবং মার্কেট যে সম্প্রসারণ করা, বাজার যে বৃদ্ধি, সেই দিকে তারা অনেক টাকা খরচ করবে। এটা বাস্তবতা। ইন্টারন্যাশনাল একটা বিগ একটা হচ্ছে কি বলবো অনলাইন ই কমার্সের জায়গা সাইট, সো মানুষের আস্থার জায়গাটা খুব সহজে তারা নিয়ে ফেলতে পারবে তখন। যেটা দেখেছি আমরা মোবাইল ফোন সেক্টরে কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলোর বিনিয়োগের তেমন মানে সামর্থ্য ছিল না। বিদেশি কোম্পানিগুলো এসে, যদি আমরা গ্রামীণ ফোন বলছি, গ্রামীণ ফোন তো আসলে একটি বিদেশি কোম্পানি, একটেল বা রবি একটি বিদেশি কোম্পানি, সেখানে তারা মানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে কিন্তু বাজারটাকে তৈরি করেছে। সেটাই যে প্রশ্নটা মানে আমাদের গোটা বাংলাদেশে এই প্রসারের জন্য, ই কমার্সের সহজলভ্যতা পাওয়ার জন্য আমাদের খায়রুল ভাই বলছিল যে উদ্যোক্তা তৈরির জায়গাটা। তো এখন শুধু শহর না, শহরের বাইরেও অনেকেই চান যে কাজ করতে চায় তরুণ তরুণী। তো যেসব তরুণ তরুণী কাজ করতে চায়, সেই সমস্ত তরুণ তরুণীদের মধ্যে উদ্যোক্তা তৈরির ব্যাপারে কোনো পরামর্শ এবার যদি একটু বলতেন। জি, এই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেটা আমরা 2016 সালে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা সরকারি আইসিটি মন্ত্রণালয়কে জানিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়কেও জানিয়েছি এই পরিকল্পনাটা। তা হচ্ছে, বাংলাদেশে 480টির মতো উপজেলা রয়েছে। প্রতিটি বিভাগে গিয়ে, যেমন রাজশাহী বিভাগে যত উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলা থেকে মাত্র একজন করেও যদি আমরা উদ্যোক্তা নির্বাচন করতে পারি, তাদেরকে 7 দিন 15 দিন বা 1 মাসে যদি আমরা একেবারে সকাল সন্ধ্যা ইন্টেন্সিভ একটা ট্রেনিং দিতে পারি সত্যিকারে, এবং সেটা যদি আমরা বিনামূল্যে দিতে পারি, তাহলে খুব ভালো হয়। যদি সরকারি ব্যাপারে আমাদের সাহায্য করে, তাহলেই কিন্তু এই বছরের মধ্যেই দেশের সমস্ত উপজেলায় ই কমার্সটা ছড়িয়ে পড়বে, এই 1 বছরের মধ্যে। এবং তারপরে 2017 সালে আমাদের পরিকল্পনা ঠিক একইভাবে, প্রতিটি জেলা সদরে গিয়ে ওই জেলাতে যতগুলো ইউনিয়ন রয়েছে, প্রতিটি ইউনিয়ন থেকে যদি একজন শিক্ষিত করে আগ্রহী উদ্যোক্তা, ই কমার্সে আসতে আগ্রহী এমন তরুণ বা তরুণীকে নিতে পারি, তাহলে কিন্তু 2017 সালে ই কমার্স প্রতিটি ইউনিয়নে চলে যাবে। জিনিসটা খুব বেশি কঠিন না, কিন্তু আমাদের সদিচ্ছা, সরকারি সদিচ্ছা আমাদের আন্তরিকতার উপর নির্ভর করে। এবং মহিলা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যে মহিলা মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় যেটি, তারা যদি এই ব্যাপারে সাহায্য করে, তাহলে কিন্তু প্রতিটি জেলা এবং উপজেলা একজন করে নারী উদ্যোক্তাও তৈরি হতে পারে। যারা আসলে ব্যক্তিগতভাবে আসলে কাজ করতে চায়, এই ইনফরমেশন গুলো পাবে কোথায়? আমাদের ব্লগ হচ্ছে এই জন্য সবচেয়ে ভালো। একটু আগে আপনাকে ব্লগটা দেখালাম যে তাদের আমাদের মেম্বার হওয়ার দরকার নেই, 1 টাকাও দেওয়ার দরকার নেই। blog.e-cab.net এই ওয়েবসাইটে গিয়ে 310টি আর্টিকেল রয়েছে, ই কমার্সের সমস্ত দিক সম্পর্কে রয়েছে। এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুকে ই কমার্স অ্যাসোসিয়েশন বা ই-ক্যাব নিয়ে সার্চ করলে পাওয়া যাবে। সেখানে সব তথ্য একদম বিনা মূল্যে দেওয়া আছে, এবং এই জন্য 1 টাকাও লাগবে না, মেম্বার হওয়া লাগবে না, কিছুই করা লাগবে না। যে সত্যিকারে শিখতে চায়, আগ্রহী, তারা আসলেই মানে তাদের জন্য আমরা শুরু করার আগেই সমস্ত তথ্য ব্যবস্থা করে রেখেছে। সেটাই। সো তুমি এই ফলো আপটা নিতে পারো, ঠিক আছে? আর ই কমার্সে তবে এইটুকু সমস্ত তরুণ তরুণীদের এইটুকুই আমি অনুরোধ জানাবো যে হুজুগে নামবেন না, আগে অন্তত 3-4 মাস আগে এদিকে জানেন, লেখাপড়া করেন, তারপরে আপনি চিন্তা করেন যে নামবেন কি নামবেন না। আর ই কমার্সের ওয়েবসাইট বানানো বা অন্যান্য যে সেবা, আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা ট্রাস্টের ব্যবস্থা করতে পেরেছি। আমাদের সাথে যোগাযোগ করলে হবে, আমরাই বলে দেবো যে ওরকম 5টা কোম্পানির কাছে যান ওয়েবসাইট তৈরির জন্য, আপনার টাকা মার যাবে না, মার গেলে আমরা দেখবো। তো এই সমস্যাগুলো আসলে মানে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিতে নাই, প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার বিশ্বাসের একটা
অভাব থাকে এবং নতুন যারা তারা প্রতিটা পদে পদে প্রতারিত হন বা পদে পদে সমস্যার সম্মুখীন হন, সেই জায়গাটা আমরা এই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি। কিন্তু হুজুগে নামবেন না, যারা সত্যিকারের সিরিয়াস, যারা লড়াই করতে আগ্রহী, সংগ্রাম করবেন, 1 বছর টিকে থাকার মানসিকতা আছে, তারাই যাতে এদিকে আসেন, এটাই আমাদের অনুরোধ। ওকে, অনেক ধন্যবাদ রাজীব ভাই এবং খায়রুল ভাই, আপনাদের দুজনকেই। যারা ই কমার্সে কাজ করছেন তাদের জন্য এই আড্ডাটা মোটামুটি একটু হলেও কাজে লাগবে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আর 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 যেটা বলছিলাম যে সেটাই, রাজীব ভাই একটা ভালো কথা বলছিল যে হুজুগে নামবেন না, দয়া করে হুজুগে নামবেন না। আপনার বিচার বুদ্ধি বিবেক কি বলে সেটা দেখে 3 মাস আপনার হাতে সুযোগ আছে, তারা সেই ফ্যাসিলিটি আপনাকে দিয়ে দিচ্ছে। সো 3 মাস একটু স্টাডি করেন, দেখেন, বুঝেন, তারপরে যে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু হুজুগে সেটা না। ওকে, জয় হোক ই কমার্সের বাংলাদেশের প্রেক্ষাপটে। আর আমি আছি, আড্ডাটা এখনকার মতো শেষ হচ্ছে, ফিরছি একটু পরে মেড ইন বাংলাদেশে। টিল দেন সঙ্গেই থাকো। ছেলে মনের আঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়তে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে, স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। ছোট্ট আমি দুষ্টু আমি সেজে কেমন যেন হলাম জড়ো সড়ো, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে, বুক ভরা আবেগটুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে আমায় বাসলো ভালো সেই ছেলে। আবির, তোমার বন্ধুরা এসেছে। কিরে তোরা কেন খেলা দেখতে যাবি না? মজা নিচ্ছিস? দেখছিস না হাত পা ভেঙে বিছানায় বসে আছি, খেলা দেখতে যাবো কিভাবে? উফ আবির, তুই না সব সময় বেশি কথা বলিস। এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। টিভি? আতাশি টিভি। কিন্তু কেন? খেলা দেখবো, তাও তোকে ছাড়া। সে আবার হয় নাকি? PC মনিটর সুপিরিয়র ইমেজ কোয়ালিটি, 4 পিকচার মোড, ডলবি ডিজিটাল সাউন্ড এবং ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল সমৃদ্ধ আতাশি টিভি দেখার এক্সপিরিয়েন্সকে নিয়ে যায় বাস্তবতার সবচেয়ে কাছাকাছি।
আতাশি টিভি নিটল ইলেকট্রনিক্সের একটি পণ্য। Radio Next 93.2 FM. নরম নরম সকালে বিকেলের ওই আদরে ওহরে ওহরে ঘুরে 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 কি খুঁজে কাহারে ফুলের ওই পাহাড়ে নরম নরম সকালে বিকেলের ওই আদরে ওহরে ওহরে। মেঘ জমেছে পাহাড়ের ওই মাথাতে আকাশেতে মেঘ জমেছে পাহাড়ের ওই মাথাতে সুরে সুরে তালে 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 ও বাজে হে পায়ের তালে তালে পায়েতে মল বাজে হে পায়ের তালে তালে হো মাদলিয়া বাজায় মাদল বাদলিয়া বাদলে মাদলিয়া বাজায় মাদল বাদলিয়া বাদলে ও হরে। ও বন ফুল করো না কো ভুল মালা গাথার আগেই ঝরে ও মন ফুল করো না কো ভুল মালা গাথার আগেই ঝরে ও হরে ও হরে। ছলকায় ছলত ছলো ছল কলত কলো পাহাড়িয়া নদী যায় বুকের ভেতর ছলকায় ছলত ছলো ছল কলত কলো কল ঝরে ঝরে এই সুরের জল সুখের জল দু চোখে সুরের জল সুখের জল দু চোখে ওহরে ওহরে ঘুরে 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 কি খুঁজে কাহারে ফুলের ওই পাহাড়ে নরম নরম সকালে বিকেলের ওই আদরে ওপরে নরম নরম সকালে বিকেলের ওই আদরে ওপরে নরম নরম সকালে বিকেলের ওই আদরে ওপরে 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 ওপরে। আবার এলো যে সন্ধ্যা
সবাই চুপ থাক, বাবা ফোন দিয়েছে। হ্যালো বাবা। কি রে খোকা, তুই এখন কোথায়? এই তো বাবা, ফার্ম গেটের কাছে। আর তোর গাড়ির স্পিড এখন কত? খুব বেশি না বাবা, 40 কিলোমিটারের মতো। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছিস? তুই এখন ঢাকা চিটাগং হাইওয়েতে, আর তোর গাড়ির স্পিড এখন 80 কিলোমিটার। ভুলে গেছিস আমাদের গাড়িতে কিন্তু এন্ট্রাক লাগানো আছে। সরি বাবা। ওকে, হ্যাভ ফান বাট স্টে সেফ। বাই দ্য ওয়ে, তোর মা যেন কিছু জানতে না পারে, তাহলে তোর আর আমার দুজনের কপালে কিন্তু খারাপই আছে। থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। আপনার শখের গাড়িটি কখন কোথায় আছে এবং কত গতিতে চলছে তা মনিটর করতে আজই লাগিয়ে নিন এনট্র্যাক। এমনকি প্রয়োজনে দূর থেকে গাড়ির ইঞ্জিনও বন্ধ করে দিতে পারবেন। 24 ঘন্টা কল সেন্টার সাপোর্ট, ওয়েব আপডেট, দেশব্যাপী ইনস্টলেশন ও সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করতে কল করুন 09636 000 নম্বরে। NITS সার্ভিস প্রাইভেট লিমিটেড। Radio Next 93.2 FM. বৃষ্টি দিয়ে ঘর বানাবো, তুই যে আমার জান। মেঘ উড়িয়ে ছাদ বানাবো, আমার সাথে চল। বৃষ্টি দিয়ে ঘর বানাবো, তুই যে আমার জান। মেঘ উড়িয়ে ছাদ বানাবো, আমার সাথে চল। আছে সাদা মেঘের দল, আমার সাথে চল। যোগ মেঘের কোলাহল, আছে সাদা মেঘের দল, আমার সাথে চল। যোগ মেঘের কোলাহল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। 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 নদীরা সব সাগর খোঁজে, আমার খোঁজে তুই। ও গহীন মনে রং মিশিয়ে একটু খানি চুল। নদীরা সব সাগর খোঁজে, আমার খোঁজে তুই। গহীন মনে রং মিশিয়ে একটু আছে সাদা মেঘের দল, আমার সাথে চল। যোগ মেঘের কোলাহল, আছে সাদা মেঘের দল, আমার সাথে চল। যোগ মেঘের কোলাহল, আমার সাথে চলে তুই, আমার সাথে চল। 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 রাতের পাশে দিন থাকে, আমার পাশে তুই। বৃষ্টি ঘরে একা থাকি, কোথায় গেলি কোন? রাতের পাশে দিন থাকে, আমার পাশে তুই। বৃষ্টি ঘরে একা থাকি, কোথায় গেলি কোন? আছে সাদা মেঘের দল, আমার সাথে চল। যোগ মেঘের কোলাহল,
সাথে চলে তুই আমার সাথে চল আমার 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 সাথে চলে তুই আমার সাথে কি ব্যাপার মিস শারমিন, গত মাসে কয়েকজন চাকরি ছেড়ে দিয়েছে, এ মাসেও বেশ কয়েকজনের রেজিগনেশন দেখলাম। বেতন বেশি দিচ্ছি, অন্যান্য সুযোগ সুবিধাও কারো চেয়ে কম নয়, তারপরে চমৎকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট। তাহলে প্রবলেমটা কোথায়? স্যার, সমস্যা একটাই, আমাদের এমপ্লয়ীদের জন্য কোনো ট্রান্সপোর্টেশন নেই। মানে? অফিস টাইমে গাড়ি পাওয়া, পেলেও ভিড়, গরম, জ্যাম সব মিলিয়ে অফিসে আসা যাওয়া ভীষণ কষ্টকর। আজকাল বেশিরভাগ কোম্পানি এমপ্লয়ীদের ট্রান্সপোর্ট সুবিধা দিচ্ছে। তাহলে আমাদের এমপ্লয়ীদের জন্য কি ধরনের ট্রান্সপোর্ট দেওয়া যায় বলুন তো? স্যার, প্রায় অফিসেই তো দেখছি এসি বাস ইউজ করছে। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এসি বাস কেনার ব্যবস্থা করুন। নান্দনিক ডিজাইন, সুপরিসর আসন ব্যবস্থা এবং জ্বালানি সাশ্রয়ী টাটা 909 এসি বাস এখন অফিস কিংবা স্কুল কলেজে যাওয়া আসা হবে সম্পূর্ণ ঝামেলা মুক্ত ও আরামদায়ক। বিস্তারিত জানতে ডায়াল করুন 16307 নম্বরে। Radio Next 93.2 FM. অনেকক্ষণ ধরেই মানে অনেকেই অনেক কিছু লিখছে, কিন্তু কারো হচ্ছে সেই লিখার কোনো হচ্ছে জবাব দিতে পারছিলাম না। যাকে এখন তোমার সঙ্গে একদম ফ্রি স্টাইলে আছি। তো কি অবস্থা একটু বলো, সারাদিনের অবস্থা। ইনফ্যাক্ট তোমার বিভিন্ন কথাবার্তা লিখে আলতো করে তুমি এবার লিখতে পারো, সেগুলোর এখন প্রতিটা জবাব দিব, বুঝছো? সো লেখার জন্য যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 2010, আর হচ্ছে তুমি ফেসবুক আছে facebook.com/radionext93.2। চলে আসে ঝটপট আর লিখে ফেলো, ঠিক আছে? আর প্লেলিস্টে এই মুহূর্তে যে গানটা আছে সেটা শুনতে থাকো, ঘুম চলে আসবে। না, ঘুম চলে আসবে না, গানটা শুনলে ঘুম থাকলে চোখে মুখে সেটা পালিয়ে যাবে। থাকতে যদি সাথে খুব মন খারাপের কালো কোনো রাতে ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে খুব মন খারাপের কালো কোনো রাতে আমার স্বপ্ন জুড়ে ভাসে তো ঠিকই হাজার তারার সারি, বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি।